আচ্ছা, তো আগের ক্লাসটাতে আমরা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন নিছিলাম যে এই চ্যাপ্টারটাতে কি থাকবে বা এই কোর্সটাতে কি থাকবে। আজকে আমাদের কাজ হচ্ছে কংক্রিট মানে একটা বেসিক যে এলিমেন্ট সেই কংক্রিট নিয়ে আলোচনা করা। লাস্টের দিকে আবার আমি দেখলাম স্লাইডটার ভিতর কিছু কোয়েশ্চেনও আছে। সো সেগুলো এখান থেকে আসতেছে। একটু দেখতে হবে আলাদা করে। পুরো জিনিসটাকে বেসিক্যালি ৩ টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আমাদের কংক্রিট কি দিয়ে তৈরি। ২ নাম্বার হচ্ছে আমরা যখন কংক্রিটটাকে মাত্র মিক্স করছি, এখনো ভিজা অবস্থায় আছে, এটা এখনো শক্ত হয় নাই। সেটাকে আমরা বলতেছি ফ্রেশ কংক্রিট। এখনো কি হয় নাই? এটা শক্ত হয় নাই, এটা এখনো ভিজা অবস্থায় আছে। সেটার প্রপার্টি কি? আর যখন এটা শক্ত হয়ে যাবে, যেভাবে আমরা জিনিসটাকে ইউজ করতে চাইতেছি, সেই ক্ষেত্রে তার প্রপার্টি কি থাকে? তাহলে কি দ্বারা তৈরি? ভেজা অবস্থায় প্রপার্টি কি এবং শক্ত অবস্থায় প্রপার্টি কি? এটা হচ্ছে আমাদের টোটাল ৩ টা পার্ট, পুরা পার্টের। এখন কংক্রিট আমরা কেন ইউজ করি? এটা একটু পড়লেই আমরা বুঝতে পারবো। কংক্রিট ইউজ করা খুব সহজ, চিপ, যেকোনো জায়গায় শেপ সাইজ দেওয়া যায়। এজন্য আমরা ইউজ করি এবং মডারেট অ্যামাউন্টের স্ট্রেংথ আমাদের পাওয়া যায়। যাই হোক, এটা বিষয় না। কংক্রিটের ভিতরে থাকে কি? কংক্রিটের ভিতরে একটা কেমিক্যাল থাকে। কেমিক্যাল ১ম টা হচ্ছে সিমেন্ট। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট। কোর্স অ্যাগ্রিগেট মানে হচ্ছে ওই যে পাথর যেগুলো আমরা দেখতে পাই। ওই যে নেভাল-টেভালে তো আমরা গেছি। ওখানে কিন্তু একদম ডিবি করে পাথর রাখে কতগুলো। ওই শিল পাথর যেগুলো বলি ছোট, ছোট। তো ওগুলো হচ্ছে আমাদের কোর্স অ্যাগ্রিগেট, অথবা আমাদের যেই ইট থাকে, সেই ইটকে ভেঙে, ভেঙেও কিন্তু টুকরা, টুকরা করা যায়। সেটাও আমরা কোর্স অ্যাগ্রিগেট হিসেবে ইউজ করতে পারি। এটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট। আর আরেকটু ছোট যে অ্যাগ্রিগেটগুলা, পাথরগুলা, সেগুলো হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট। এগুলাকে আমরা ইউজুয়ালি স্যান্ড আকারে চিনি। তো স্যান্ডেরও আবার অনেক ধরনের প্রকারভেদ আছে। আমরা ইউজুয়ালি বাংলাদেশে যেগুলো ইউজ করি সেটা হচ্ছে সিলেট স্যান্ড। আবার ল্যাব টেস্টের সময় যেটা ইউজ করি সেটা হচ্ছে অটোয়া স্যান্ড। স্যান্ডের অনেক প্রকারভেদ আছে। এটা আমাদের দেখার বিষয় না এখন। এই ৩ টা জিনিস আমাদের সলিড এলিমেন্ট। আরেকটা এলিমেন্ট থাকে সেটা হচ্ছে ওয়াটার। তো এই ৪ টা জিনিস যদি আমরা দেই, তাহলে কিন্তু মোটামুটিভাবে কংক্রিটটা তৈরি হয়ে যায়। সিমেন্টটা হচ্ছে এখানে মেইন জিনিস যেটা বাইন্ড করে পুরো জিনিসটাকে। কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, এই পুরা জিনিস, এই যে ২ টা জিনিস, এটা হচ্ছে ফিলার এলিমেন্ট। তাহলে আমি একটু লিখে রাখি। এই যে এখানে যে সিমেন্ট যেটা, এটা হচ্ছে মেইনলি বাইন্ডার। এটার সাইজটা একটু ছোট করা লাগবে। এত বড় দিয়ে হবে না। ওকে। এরা হচ্ছে বাইন্ডার। এরাই মেইনলি আঠার মতন কাজ করে। পুরো জিনিসটাকে একসাথে আটকায় রাখে। কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, এরা হচ্ছে ফিলার এলিমেন্ট। এরা পুরো জিনিসটাকে ভলিউম দেয়। ফিলার এলিমেন্ট এবং কিছুটা স্ট্রেংথ দেয়। ফিলার এলিমেন্ট। আর পানি যেটা দেই আমরা সেটা হচ্ছে রিঅ্যাকশনে সাহায্য করে। এখানে একটা রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশনটা হচ্ছে হাইড্রেশন রিঅ্যাকশন। তো এই হাইড্রেশন রিঅ্যাকশনে এই পানিটা আমাদেরকে সাহায্য করে। এইবারে আমার যেই বেসিক কংক্রিটটা তৈরি হয়ে গেল, এইটার যদি আমি স্ট্রেংথ বাড়াতে চাই বা স্পেসিফিক কোনো প্রপার্টি আমরা একটু এক্সেস দিতে চাই, সেক্ষেত্রে আমরা কিছু অ্যাডিটিভস এখানে ইউজ করি। এই অ্যাডিটিভস গুলোর মধ্যে ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে পোজোলান্স আর আরেকটা হচ্ছে অ্যাডমিক্সচার। অ্যাডমিক্সচার গুলা সরাসরি কেমিক্যাল হয়ে থাকে। আর পোজোলান্স গুলা যেটা হয়, আ এগুলা কাইন্ড অফ বাই প্রোডাক্ট হয়। অন্য কোনো একটা ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট হয়। যে ওখানে বানাইছে জিনিসটা, বানানোর পর এই জিনিসটা আমরা ফেলে দিতেছি। ওই জিনিসটাকে নিয়ে এসে আমরা এখানে ইউজ করি। তো এগুলো সম্পর্কে ডিটেইল পড়াশোনা হয়তো নিচে থাকবে। আর যদি না থাকে তাহলে তো আরো ভালো। এটা নিয়ে কথা বলাই নেই। তো আমাদের আবার সিলেবাসের ভিতরে এটা কিন্তু ছিল। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস নামে একটা কোর্স ছিল। সেই কোর্সের ভিতরে এই পোজোলান্স কি হইতে পারে, কেমনে, কেমনে হইতে পারে সব পড়াইতো। তারপরে অ্যাডমিক্সচার কি হইতে পারে সব পড়াইতো। তো এইটা খুব একটা ইম্পোর্টেন্ট না আরকি। শেষ পর্যন্ত দিন শেষে লাগে না। যদি কেউ কংক্রিট নিয়ে থিসিস না করে সেক্ষেত্রে। আচ্ছা, যাই হোক। তো এখন আমাদের যে কংক্রিটটা থাকে সেটার মধ্যে তো এই যে জিনিসপত্রগুলো যেগুলো আছে এগুলো আমরা মিক্স করলাম। এখন সেটার পরিমাণটা কেমন থাকে সেটা একটু জানতে হবে। তো পরিমাণটার জন্য ওই যে বলছিলাম যে মেইন যে ভলিউমটা, সেই ভলিউমটা কিন্তু আসে অ্যাগ্রিগেট থেকে। অর্থাৎ আমি যদি এইরকম করে একটা কংক্রিটের ব্লক নেই, তাহলে আমি দেখতে পাবো এটা ৭০% কিন্তু আমাদের অ্যাগ্রিগেট। আর বাকি যে অংশটুকু থাকবে, এই বাকি অংশটুকু থাকবে একটা পেস্ট। তো এই পেস্টটা তৈরি হবে কিসের মাধ্যমে? সিমেন্ট এবং ওয়াটার। আমি যদি সিমেন্টের সাথে পানি মিশাই তাহলেই কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে যায়। তাইলে একটা পেস্ট তৈরি হয়ে যায়। তো সেই পেস্টটা থাকবে ৩০ থেকে ৪০%। তো মেইন যে ইনগ্রেডিয়েন্ট সেটা কিন্তু অ্যাগ্রিগেট। যদিও এটার কোনো বাইন্ডিং, এটা শুধুমাত্র আমাদেরকে স্ট্রেংথ দেয় আর একটা ভলিউম দেয়। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে এই পোর্টল্যান্ড সিমেন্ট, এটা হচ্ছে স্পেশাল টাইপের সিমেন্ট। এই সিমেন্টটার ভিতরে কি কম্পোনেন্ট থাকে এইটা নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। খেয়াল করেন আমাদের শুরুতে কি ছিল? শুরুতে ছিল কংক্রিট। কংক্রিটের অনেকগুলো উপাদান, যার মধ্যে একটা উপাদান হচ্ছে সিমেন্ট। সেই সিমেন্টটার ভিতরে কি আছে সেটা নিয়ে এখন কথা বলতেছে। তো এইখানে একটা হিস্টোরি বলছে যে কখন কে কিভাবে বানাইছে। নট ইম্পর্টেন্ট, এটা দরকার নেই। কেমিক্যাল কম্বিনেশন এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। কেমিক্যাল কম্বিনেশনে প্রথমে আমাদের থাকে ক্যালসিয়াম কার্বনেট CaCO2। আমরা ওই যে ক্লাসের মধ্যে চক দেখি, ওই চক যেটা দিয়ে বানায় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এরপরে থাকে সিলিকন মেইনলি আমাদের স্যান্ডের ভিতরে থাকে, শেলের ভিতরে থাকে অথবা ক্লে এর ভিতরে থাকে। ক্লে মানে হচ্ছে কাদা আর শেল মানে হচ্ছে শামুকের খোলস, ওই ধরনের জিনিস। অ্যালুমিনা আমাদের
ক্লে এর মধ্যে আমরা দেখতে পাই, শেলের মধ্যে দেখতে পাই, বক্সাইট আছে একটা উপাদান, সেই বক্সাইটের মধ্যে দেখা যায়। এরপর হচ্ছে আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড মানে আমরা বুঝি আমাদের অনেকগুলো আয়রন অক্সাইড আছে, FeO আছে, Fe2O3 আছে, এরকম বিভিন্ন ধরনের আয়রন অক্সাইড থাকতে পারে, মানে অক্সিজেন সমৃদ্ধ আয়রন, এটা হচ্ছে আয়রন অক্সাইড। আর হয় আমাদের ক্যালসিয়াম সালফেট। এই জিপসাম জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য। যদিও এই কোর্সের মেইন টার্গেট সিমেন্ট ম্যানুফ্যাকচারিং শেখানো না, বাট তাও একটু বলে রাখতেছি, জিপসাম এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বাদ দিলে অনেক কিছুই বিগড়ে যায় একটা ইয়ার ভিতরে, পোর্টল্যান্ড সিমেন্টের ভিতরে। এটা আবার বেশিও দেওয়া যায় না, কমও দেওয়া যায় না। জেনারেল রেঞ্জ হচ্ছে 4 থেকে 6% মতন জিপসাম দিতে হয়, অ্যাড করতে হয়। ঠিক আছে? তো এগুলো একটু মনে রাখবো, ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা, অ্যালুমিনা, তারপরে কি আয়রন অক্সাইড আর ক্যালসিয়াম সালফেট বা জিপসাম। এই 5টা জিনিস আমাদের সিমেন্টের মধ্যে থাকে। বিভিন্ন অ্যামাউন্টে মিক্স করে গরম করতে হয়, বিভিন্ন রিঅ্যাকশন করে, রিঅ্যাকশন করানোর পরে আমরা ক্লিংকার পাই। সেই ক্লিংকারগুলোকে ব্রেক করার পরে ফাইনালি একটা সিমেন্ট তৈরি হয়। বিশাল বিশাল কতগুলো ইয়া থাকে, ইন্ডাস্ট্রি থাকে। ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে দেখতে পারেন ওখান থেকে। আচ্ছা, এখন কংক্রিটের কিন্তু প্রপার্টির কথা বলতেছে না, এখন কংক্রিটের একটা পার্ট সিমেন্ট, সেই সিমেন্টের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ সিমেন্ট, পোর্টল্যান্ড সিমেন্ট, সেটার বেসিক প্রপার্টিগুলো কি সেটা নিয়ে আলোচনা করতেছে। তো বেসিক প্রপার্টি প্রথমটা খুবই সহজ, পানির সাথে মিশালে পেস্ট হয়ে যাবে। 2 নাম্বারটা আরও সহজ, পানির সাথে মিশালে পেস্ট হয়। এরপর যদি আমরা অ্যাগ্রিগেট দিই সেটার মধ্যে, ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট, তাহলে সবগুলোকে একসাথে বাইন্ড করে একসাথে করে রাখে, একটা কোট তৈরি করে সবার মধ্যে এবং বাইন্ড করে একসাথে রাখে। 3 নাম্বার হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন দেয় যখন পানির সাথে মিক্স করা হয়, অর্থাৎ এখানে যে পেস্টটা হয়েছে এই পেস্টটার মধ্যে কিন্তু কি হয়, একটা হাইড্রোজেন রিয়াকশন হয়। এটা আমরা অবশ্যই জানি, কংক্রিটের মেইন কাজই এটা, যে সিমেন্ট এর সাথে যখন আমরা পানি মিশাবো, কোর্স অ্যাগ্রিগেট মিশাবো, ফাইন অ্যাগ্রিগেট মিশাবো, তখন পুরাটা মিলে কংক্রিট হয়ে যাবে, একটা হার্ড অ্যান্ড সলিড মাস আমাকে দেবে। আর গ্লু এর মতন কাজ করে, সেটা তো আমরা আগেই দেখলাম। তাহলে সব মিলে থাকে কি কি, এখানে পানির সাথে মিশে একটা পেস্ট তৈরি করে, অ্যাগ্রিগেট দিলে সেগুলোকে বাইন্ড করে গ্লু এর মতন আটকে রাখে, হাইড্রেশন রিয়াকশন দেখায়, আর হার্ড অ্যান্ড সলিড স্ট্রং একটা মাস ফর্ম করে এখানে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বেসিক প্রপার্টি পোর্টল্যান্ড সিমেন্টের। এখানে ম্যানুফ্যাকচারিং এর বিভিন্ন প্রসেস বলা আছে। আমি সাজেস্ট করবো, এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। তো সিমেন্ট ম্যানুফ্যাকচারিং বা ম্যানুফ্যাকচারিং অফ পোর্টল্যান্ড সিমেন্ট, এটা দিয়ে যদি কোনো ভিডিও সার্চ দেন, সার্চ দিলেই কিন্তু সে একদম ডিটেইলে দেখাই দিবে যে কোনটা থেকে কি হইতেছে না হইতেছে। জাস্ট ইনফো যদি পরীক্ষায় আসে, সেটার জন্য একটু মনে রাখতে হবে ইনফোটা, যে 1500 থেকে 1600 বিশাল একটা টেম্পারেচার, কিন্তু 100 দিয়ে দিলে পানি ফুটতে শুরু করে, আর এখানে তারও 15 গুণ 16 গুণ। 1500 থেকে 1600-তে যখন আমরা এটাকে গরম করি, তখন দেখা যায় এই সবগুলা ম্যাটেরিয়াল মিলেমিশে সিমেন্ট ক্লিংকার তৈরি হয়, ছোট ছোট চাক্কা তৈরি হয়, এগুলো হচ্ছে সিমেন্ট ক্লিংকার। ফলে এগুলোকে গুঁড়া করতে হয়, গুঁড়া করে আমরা পাউডার বানাই, সেই পাউডারটা হয় আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে? তাহলে ওই যে আমরা 4টা জিনিসের কথা বলছি, 5টা জিনিসের কথা বলছি, জিপসাম বাদে বাকি যে 4টা, সেই 4টাকে একসাথে করে গুঁড়া করে একটা পাউডারের মতন বানায়, বানানোর পর সেটাকে গরম করে 1500 থেকে 1600-তে। গরম করার পর সেটা হয়ে যায় ক্লিংকার, সেটাকে গুঁড়া করে পাউডার বানায়, পাউডার বানানোর পর জিপসাম মিশায়। এই জিপসাম মিশাইলে সেটা ফাইনালি কি হয়ে যায়, পোর্টল্যান্ড সিমেন্ট হয়ে যায়। এটা হচ্ছে বেসিকটা। আর ডিটেল জানতে চাইলে এই যে দেখেন, বিশাল বড় বড় কিন্তু আমাদের কি আছে, ফ্যাক্টরি আছে। আর চিটাং দিয়ে ঢাকা যাওয়ার সময়ও মাঝে মাঝে ফ্যাক্টরিগুলো দেখা পড়ে ওই ইয়ার দিকে, সীতাকুণ্ড, পটিয়া, এই জায়গাগুলোতে দেখা যায়। আচ্ছা, এনিওয়েজ এটা সমস্যা না। তো আমাদের মেইনলি যেই কম্পাউন্ডগুলোর কথা বলছিল এখানে, সেগুলার কেমিক্যাল ফর্মটা দিছে। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে সিলিকা, এটা হচ্ছে অ্যালুমিনা, এটা হচ্ছে আয়রন অক্সাইড। এই যে আয়রন এর অক্সিজেন সমৃদ্ধ একটা কম্পাউন্ড, এটা নেওয়া হয়েছে। তো এখানে কেমিক্যাল রিয়াকশনটা বুঝাইতেছে। কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে যখন আমাদের ক্যালসিয়াম কার্বনেট থাকবে, সেগুলো তো চুন আকারে আসে, সেগুলোকে আমার কি করতে হয়, 600 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করতে হয়। তো গরম করলে এটা 2টা কম্পাউন্ডে ভাগ হয়ে যায়। এই যে গরম করার কারণে যে ধোঁয়াটা বের হয়, সেই ধোঁয়াটা অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, আমাদের ক্যালসিয়াম অক্সাইড, এই জিনিসটা রয়ে যায়, ক্যালসিয়াম অক্সাইডটা রয়ে যায়। এইবারে আমরা কি করব, এই যে ক্যালসিয়াম অক্সাইড যে পার্টটা আছে, এটার সাথে এই জিনিসগুলোকে মিক্স করব। ওই যে গুঁড়া টুরা করছি, টুকরা টুকরা করে একটা জায়গায় রাখছি, রাখার পরে এটাকে যখনই গরম করব, গরম করলে এখানে কয়েকটা কম্পাউন্ড ফর্ম হবে, কম্পাউন্ডগুলো কি কি, একটা হচ্ছে এইটা C3S, এটা শর্ট হ্যান্ড নেই, আসল নামটা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। কারণ এখানে 3টা ক্যালসিয়াম অক্সাইড থাকে আর একটা সিলিকেট থাকে, এই যে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। এরপরে আরেকটা হয় ডাই ক্যালসিয়াম সিলিকেট, একটা হয় ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, আর একটা হয় টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট। মানে প্রথমে ক্যালসিয়াম, এইটা থেকে আমরা কি বানাইছি, ক্যালসিয়াম অক্সাইড বানাইছি, কার্বন ডাইঅক্সাইড তো উড়ে চলে গেছে,
তারপর এইটার সাথে এটা যদি একটা মিলে তাহলে ডাইক্যালসিয়াম, যদি 3টা ক্যালসিয়াম অক্সাইডের সাথে একটা হয় তাহলে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। যদি 2টা ক্যালসিয়াম অক্সাইডের সাথে এটার একটা হয় তাহলে ডাইক্যালসিয়াম অ্যালুমিনেট। যদি এইটার 3টার সাথে এটার একটা হয় তাহলে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। ওগুলো ছিল সিলিকেট, এটা হচ্ছে অ্যালুমিনেট। আর লাস্টে যেটা হয় সেটার ভিতরে এইটা এবং এইটা এটার 4টার সাথে মিক্স হয়, ঠিক আছে? এটা আর এটা এটার 4টার সাথে মিক্স হয়। তো এই নামগুলো একটু মনে রাখা ইম্পর্টেন্ট আমাদের জন্য, এগুলো কেমিক্যাল রিয়াকশনটা বোঝার জন্য লাগে, আগে পরে লাগবে। C3S, এটা হচ্ছে C2S, আরেকটা হচ্ছে C3A, এরপরে হচ্ছে C4AF। এটা কি? এটা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সালফেট। এটা কি? ডাইক্যালসিয়াম সালফেট। এটা ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। এটা টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট। টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট। তো এই জিনিসগুলোর যে মিক্সচার, এই পুরো মিক্সচারটাকে আমরা বলি আমাদের ক্লিংকার। এবার এই ক্লিংকারটাকে আমরা গুঁড়া-টুরা করব। গুঁড়া করার পর সেটার সাথে এই ক্যালসিয়াম সালফেট বা জিপসাম এই জিনিসটাকে অ্যাড করব। অ্যাড করার পর আমাদের বেসিক পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এক্সট্রা কোনো প্রপার্টি তার মধ্যে চাই তাহলে সেই প্রপার্টি অনুসারে আমাদের আলাদা আলাদা বিভিন্ন ধরনের কম্পাউন্ড অ্যাড করে দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের টোটাল প্রসেসটা, ঠিক আছে? তো আমি একবার ছোট করে একবার সামারি বলি। সামারিটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটাকে যখন 600 থেকে 800 তে গরম করব, গরম করলে এটা ক্যালসিয়াম অক্সাইড হবে আর কার্বন ডাইঅক্সাইড হবে। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যাবে, আমার কাছে থাকবে কোনটা? এইটা। এবার এটার সাথে বাকি যেই এলিমেন্টগুলো আছে সেগুলো বিভিন্ন অ্যামাউন্টে মিক্স হবে। 3টা ক্যালসিয়াম অক্সাইডের সাথে একটা সিলিকন অক্সাইড মিক্স হইতে পারে, একটা অ্যালুমিনিয়াম অক্সাইড মিক্স হইতে পারে। 2টা ক্যালসিয়াম অক্সাইডের সাথে একটা সিলিকন অক্সাইড মিক্স হইতে পারে। আর 4টা ক্যালসিয়াম অক্সাইডের সাথে একটা অ্যালুমিনিয়াম অক্সাইড আর একটা আয়রন অক্সাইড মিক্স হইতে পারে। এই 4টা কম্পাউন্ডের 4টা নাম আছে, 4টা নাম আমরা দেখছি। এই সবগুলোর মিক্সকে আমরা কি বলি? ক্লিংকার। এই ক্লিংকারটাকে আমরা পাউডার করি, পালভারাইজ করি, করার পরে সেটার সাথে জিপসাম অ্যাড করি, হয়ে গেল আমাদের বেসিক পোর্টল্যান্ড সিমেন্ট। এবার এটার সাথে মাইনর কিছু অক্সাইডস আমাদের অ্যাড করে দিতে হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল পোর্টল্যান্ড সিমেন্টের কনস্টিটিউয়েন্টসগুলো বা কি কি আছে একটা সিমেন্টের মধ্যে। এটা থাকলো আমাদের এখানে। এখন এই যে আমাদের 4টা কম্পোনেন্ট তৈরি হইলো, আমরা ক্লিংকার দেখতেছি যে 4টা জিনিস দ্বারা তৈরি। এই 4টা জিনিস সবগুলো আমরা সমান পরিমাণে রাখতে পারবো না, আমাদের সবগুলার পরিমাণ একটু ডিফারেন্ট রাখতে হবে। এবং প্রত্যেকটা এলিমেন্টের কাজও আসলে সেম না, প্রত্যেকটা এলিমেন্টের কাজও একটু আলাদা, তাদের অ্যাপিয়ারেন্সটাও একটু আলাদা, দেখতে আলাদা আলাদা ধরনের হয়। বাট মোটামুটি যেগুলোতে সিলিকা আর অ্যালুমিনিয়াম থাকে সেগুলো কালার দেখতে একই রকম হয়। আর যেগুলোর ভিতরে অ্যালুমিনিয়াম আর আয়রন থাকে, আয়রন থাকলেই কিন্তু সেটার কালারটা একটু ডার্ক ডার্ক হয়। হ্যাঁ, যেমন আমাদের যে কোনো কিছুর উপরে যখন মরিচা পড়লে সেটা কি হয়? একটু লালচে ডার্ক কালার হয়ে যায়। তো এটার ভিতরে যেহেতু অন্য উপাদানও আছে, গ্রে কালারটাকে সে একটু ডার্ক কালারে কনভার্ট করে দিবে। তো প্রথমে আমরা একটা একটা করে দেখি আমাদের যেই C3S যেটা আছে, আমরা ছোটভাবে এটাকে এই নামেই রাখবো এটাকে। এটার এলিমেন্ট উপাদান থাকবে সবচেয়ে বেশি। এটার উপাদান থাকবে সবচেয়ে বেশি। C2S এর উপাদান তার থেকে একটু কম, C3A এর উপাদান তার থেকে একটু কম এবং C4AF যেটা সেটার উপাদান আমরা সবচেয়ে কম রাখার ট্রাই করব। সেটার উপাদান আমরা সবচেয়ে কম রাখার ট্রাই করব। কারণ ওইটা আসলে স্ট্রেংথে অত বেশি আমাদেরকে কি দেয় না, সাহায্য করতে পারে না। আচ্ছা, তাহলে C3S এটার কালারটা হচ্ছে লাইট ইন কালার। এটা খুবই হালকা একটা গ্রেইশ কালার হবে। C2S যেটা সেটাও একটা হালকা গ্রেইশ কালার এবং C3S যেটা সেটাও হালকা একটা গ্রেইশ কালার হবে। আমরা বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত আয়রন আসতেছে না ততক্ষণ পর্যন্ত একটা লাইট কালার থাকবে। যখনই আয়রন ঢুকে গেছে তখন সেটার কালারটা একটা ডার্ক কালার হয়ে যাবে। ঠিক আছে? আয়রন ঢুকলে একটা ডার্ক কালার হয়ে যাবে। এখন এটা কখন কোনটা বেশি শক্ত হয়ে যাবে? আমরা তো পানি দিছি। পানি দেওয়ার পর পুরা জিনিসটা ভিজে গেছে। ভিজে যাওয়ার পর এটা আস্তে আস্তে শুকাইতে দিব আমরা। তো নরমালি পুরা স্ট্রেংথ পাইতে 28 দিন সময় লাগে। তবে সবগুলোর তো আর 28 দিন লাগে না। কিছু আছে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, কিছু আছে একটু বেশি সময় লাগে, কিছু হচ্ছে আরেকটু কম সময় লাগে। তো কোনটার কতটুকু সময় লাগে সেটা নিয়ে এখন কথাবার্তা বলতে হবে। C3S এর হিট এভলিউশন এটা সবচেয়ে তাড়াতাড়ি হয়, বা আপনি এভাবে মনে রাখতে পারেন যে C3S টা সবচেয়ে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো যেহেতু এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তাহলে শুরুর দিকে আমরা যে স্ট্রেংথটা পাবো সেটা কার জন্য পাবো? C3S এর জন্য পাবো। এটা আমাদেরকে সবার আগে স্ট্রেংথ দিয়ে দিবে। C2S যেটা সেটা খুব স্লোলি হার্ড হয়, তাই এটা শেষের দিকে আমাকে একটা স্ট্রেংথ দিবে, শেষের দিকে একটা স্ট্রেংথ দিবে। C3A যেটা সেটা একদম খুব তাড়াতাড়ি একদম র্যাপিডলি সেট করে এবং সেটার হিট এভলিউশনের পরিমাণও অন্যগুলোর তুলনায় অনেক বেশি। আর C4AF যেটা সেটা খুবই কম স্ট্রেংথ দেয় এবং অত বেশি সেটও হয় না। এটার অন্য কাজ আছে, ওই কাজগুলো আমাদের পরে দেখতে হবে, এখন আর দেখার দরকার নেই।
তাহলে আমরা যদি বলি একদম সবার শুরুতে, সবার আগে আমাকে কে স্ট্রেংথ দিবে? সেটা হচ্ছে C3A। এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। এরপরে কে আছে? এরপরে আছে C3S। এরপরে কে আছে? এরপরে C2S। এরপরে কে আছে? এ আছে। এ হচ্ছে দুধবাত। স্ট্রেংথের হিসাবে ও হচ্ছে দুধবাত। ও না থাকলেও কিছু যায় আসতো না। বাট তাও আমরা এটাকে কিছুটা রাখি। কারণ এটার অন্য কাজ আছে। এই কাজে স্ট্রেংথের জন্য ওর কোনো কাজ নেই আরকি। তো এই হচ্ছে আমাদের টোটাল সামারি, যে প্রত্যেকটা মেজর যে কম্পাউন্ড আছে তাদের কোনটার কাজ কি। এখন ছোট করে একটু বলবে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে হিট এভলিউশন এর কথা বলতেছি, যে হিট তৈরি হওয়া, তাপ তৈরি হওয়া, সেটার কারণ কি? সেটা কি জন্য হইতেছে? তো ২ টা জিনিস আছে। একটা হচ্ছে হাইড্রেশন, আরেকটা হচ্ছে হিট অফ হাইড্রেশন। হাইড্রেশন মানে হচ্ছে সিমেন্টের সাথে পানির যে রিঅ্যাকশনটা হইতেছে সেটা হচ্ছে হাইড্রেশন। ঠিক আছে? সিমেন্টের সাথে আমরা যখন পানি মিক্স করি, মিক্স করলে আমাদের যে রিঅ্যাকশনটা হয় সেটা হচ্ছে হাইড্রেশন। এই হাইড্রেশন রিঅ্যাকশন নিয়ে অনেক ডিটেইল পড়াশোনা আছে। আমাদের এই পার্টে কিন্তু নাই। কারণ এখানের মেইন কাজ হচ্ছে ডিজাইন করা। ডিজাইন করার আগে একটা প্রিলিমিনারি আইডিয়া দিতেছে এগুলা শুধুমাত্র। এগুলা কিন্তু মেইন কম্পোনেন্ট না। তো হাইড্রেশন দ্বারা কি বুঝাইতেছে? হাইড্রোজেন মানে হচ্ছে পানির সাথে সিমেন্টের যে রিঅ্যাকশন সেটা হচ্ছে হাইড্রেশন। এখন এই হাইড্রেশন রিঅ্যাকশনটা যখন হয় তখন এটার থেকে একটা তাপ উৎপন্ন হয়। যখন পানির সাথে সিমেন্টের রিঅ্যাকশন হবে তখন সেটা একটু গরম হয়ে যায়। তো এই যে তাপটা যে তৈরি হইতেছে এইটাকে আমরা বলি হিট অফ হাইড্রেশন। তাহলে হিট অফ হাইড্রেশন ইজ দ্য হিট জেনারেটেড when the cement and water react. তো কতটুকু হিট এখানে জেনারেটেড হবে সেটা ডিপেন্ড করবে তার কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের উপর। এখানে দেখেন আমাদের একটা কিন্তু ভ্যারিং কি আছে, কম্পোজিশন আছে, যেটা ৩৫ থেকে ৬৫ হইতে পারে, এটা ২০ থেকে ৫০ হইতে পারে, এটা ১ থেকে ১৫ হইতে পারে। তো ধরেন আমি এটা যদি বেশি দিয়ে দেই তাহলে দেখা যাবে তাপের পরিমাণ অনেক বেশি হবে। কারণ এর জন্য হিটের তৈরি বা হাইড্রেশন রিঅ্যাকশনে তাপ বেশি বের হয়। এগুলোর জন্য তাপ আরেকটু কম, এটার জন্য তাপ একদমই কম, আর এটার জন্য তাপ নাই বললেই চলে। হ্যাঁ, একদম জিরোর পরিমাণ। তো আমি যদি এইটা একটু বেশি দিয়ে দেই তাহলে তাপ বেশি হবে। এটা যদি একটু বেশি এটা যদি একটু বেশি দিয়ে দেই তাহলে হয়তো তাপ আরেকটু কম হবে। তো কেমিক্যাল কনস্টিটিউয়েন্টসটা কেমন কি আছে, কোনটাকে কি পরিমাণে দিছি তার উপর কিন্তু অনেক বেশি ডিপেন্ডেন্ট যে কতটুকু তাপ তৈরি হইতেছে। এরপরে আশেপাশে আমাদের টেম্পারেচার কত আছে, কি পরিমাণে আমরা মিক্স করছি, পানির পরিমাণ কত এবং সিমেন্টের পরিমাণ অ্যাকচুয়ালি কত, এই জিনিসপত্রগুলোর উপরও ডিপেন্ড করবে যে আমাদের তাপটা কতটুকু তৈরি হবে। ওকে? তো এখানে একটা মাইক্রোস্কোপিক ভিউ দেখানো হয়েছে। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তেমন একটা লাগবে না। তাহলে আমরা সিমেন্টের পার্টটা কিন্তু বুঝছি। খেয়াল করেন আবার, আমরা কিন্তু এখনো কংক্রিটে যাইনি। কংক্রিটের একটা পার্ট হুইচ ইজ সিমেন্ট, আরেকটা পার্ট হচ্ছে ওয়াটার, আরেকটা পার্ট কোর্স অ্যাগ্রিগেট, আরেকটা ফাইন অ্যাগ্রিগেট। এর মধ্যে শুধু সিমেন্ট, সেই সিমেন্টের মধ্যে একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। সেইটার কম্পোনেন্টগুলো আমরা একটু দেখছি একটু আগে। এখন আমরা পোর্টল্যান্ড সিমেন্টটা বাদ দিয়ে অন্য কি, কি ধরনের সিমেন্ট হইতে পারে সেটা নিয়ে কথা বলব। তো অন্য যেই ধরনের সিমেন্ট আছে সেটা হচ্ছে জেনারেল পারপাস পোর্টল্যান্ড সিমেন্ট। নরমালি যদি আমরা পোর্টল্যান্ড সিমেন্ট কিনি তাহলে আমরা এটা পাবো। এরপরে ব্লেন্ডেড পোর্টল্যান্ড সিমেন্ট, এরপরে হাই আর্লি স্ট্রেংথ। ধরেন আমি রাস্তাঘাট বানাইতেছি, আমার দরকার যে কালকের মধ্যেই এটাকে খুলে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার যদি টাকা পয়সা একটু বেশি থাকে আমি হাই আর্লি স্ট্রেংথ দিয়ে করব। লো হিট যেটা, সেটার আবার অন্য কাজ আছে। মানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের সিমেন্ট আমাদের ইউজ হতে পারে। সেই জন্য আমাদের এই অনেক ধরনের সিমেন্টার টাইপ কিন্তু বানায় রাখছে। এই টাইপগুলার পারপাসগুলো পাশে লেখা আছে। তো এখান থেকে একটু পড়ে নিলে আশা করি এটা বুঝে ফেলা যাবে। এটা খুব কঠিন কিছু না। আচ্ছা, এখন সিমেন্টের সাথে আমরা যে অন্য কংক্রিটের ভিতর অন্য যে ইনগ্রেডিয়েন্ট গুলা মিলাই সেগুলা কি, কি আছে? একটা হচ্ছে অ্যাগ্রিগেট, আরেকটা হচ্ছে পানি। অ্যাগ্রিগেটকে আবার ২ ভাগে ভাগ করে, একটা কোর্স আর একটা ফাইন। তো এইগুলার কাজ কি আসলে কংক্রিটের মধ্যে? এগুলা কি করে সেটা আমাদের একটু জানতে হবে। তো ওয়াটারটা আমরা অলরেডি জেনে গেছি যে সিমেন্টের সাথে কেমিক্যাল যে রিঅ্যাকশনটা ঘটাবে সেই রিঅ্যাকশনটাই অ্যাকচুয়ালি কার কাজ? পানির কাজ। পানির আরেকটা কাজ আছে সেটা হচ্ছে ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি জিনিসটা কি? ওয়ার্কেবিলিটি জিনিসটা মানে হচ্ছে কত সহজে এবং কতক্ষণ ধরে এটাকে মোল্ড করা যায়। কত সহজে এবং কত সময় পর্যন্ত মোল্ড করা যায়। মানে আমি সিমেন্টটাকে মিক্স করে ফেললাম। মিক্স করে ফেলার পরে এটা যদি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, অথবা এটাকে আমি যদি একটা স্পেসিফিক শেপ দিতে চাই, শেপ দেওয়ার সময় যদি খুব কষ্ট হয় আমার, আমি এটাকে সহজে নাড়াইতে পারতেছি না। অথবা হয়তো খুব সহজে নাড়াই ফেলতে পারতেছি, শেপ দিতেছি। কিন্তু যখনই আমি বাইরের মোল্ডটাকে খুলে ফেলতেছি, তখনই এটার শেপটা বিগড়ে যেতেছে। খুব বেশি পানি, পানি হয়ে গেছে। তো এটার কতটা পানি, পানি হবে অথবা কতটা শক্ত থাকবে, কতক্ষণ পর্যন্ত এটাকে মোল্ড করা যাবে শক্ত হওয়ার আগ পর্যন্ত, কত সময় পর্যন্ত এই কাজগুলো আমরা করতে পারবো, এই সবকিছু ডিফাইন করে আসলে পানি। এইজন্য আমাদের খুবই ইম্পোর্টেন্ট একটা টার্ম আছে যেটাকে আমরা বলি ওয়াটার সিমেন্ট রেশিও। যে কতটুকু পানির সাথে কতটুকু ওয়াটার এপ্লাই করতে হবে। এই ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে আরও বিশাল পড়াশোনা আছে। হ্যাঁ? এগুলা নিয়ে গ্যাঞ্জাম আছে অনেক। তো এই গ্যাঞ্জামগুলো আমাদের এই পার্টে করবে না। কারণ আবারও বলতেছি, এটা আমাদের জাস্ট ইনিশিয়াল একটা আইডিয়া দিচ্ছে যে আমি কি জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করতেছি সেটা নিয়ে যত অল্প একটু জানি।
এই ওয়াটার সিমেন্ট রেশিওটা ইউজুয়ালি দেখা যায় 1/3 হয়। মানে যতটুকু সিমেন্ট আমি দিচ্ছি তার 1/3 পরিমাণ আমরা কি দিয়ে দিই? পানি দিয়ে দিই। তো এর থেকে কমও দেই, যেমন বাংলাদেশে 0.25 খুবই কমন একটা নাম্বার। এরকম বিভিন্ন ধরনের নাম্বার থাকতে পারে ওয়াটার সিমেন্ট রেশিওর। তো ধরেন এই 1/3 আমি দিলাম, দেওয়ার পর আমি দেখলাম যে ওইটাকে খুব সহজে আসলে নাড়াচাড়া করানো যাইতেছে না। নাড়াতে গেলে মনে হইতেছে একটা শক্ত থকথকে কাদার মধ্যে আমি হাত চালাইতেছি। খুব সহজে এই জিনিসটাকে মোল্ড করা যাইতেছে না। সেক্ষেত্রে আমি কি করব? আমি বলব যে এখানে ওয়ার্কেবিলিটি কম, ওয়ার্কেবিলিটি বাড়াইতে হবে। বাড়ানোর জন্য আমার ওখানে একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিলে দেখা যাবে ওইটার ওয়ার্কেবিলিটি একটু বাড়বে। এই পানিগুলা যাবে কোথায়? যাবে হচ্ছে আ কংক্রিটের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে, যেখানে বাতাস ঢুকেছিল এতক্ষণ পর্যন্ত, সেই বাতাসে গিয়ে এটা ভরে যাবে। ঠিক আছে? ওইটা গেল। আর এটাও আমরা বুঝতেছি যে পানির পরিমাণ যদি বেশি বাড়ায় ফেলি তাহলে আবার স্ট্রেংথ ও কমে যাবে এবং ডিউরেবিলিটিও কিন্তু কমে যাবে। কারণ পানিটা তো শুকায় যাবে দিন শেষে। শুকায় গেলে যেই জায়গায় পানি ছিল সেই জায়গায় তো কিছু থাকবে না। তো দেখা যাবে ওখানে ফুটা, ফুটা জিনিস থেকে যাবে। মানে এইরকম। লেটস সে আমি এরকম একটা ব্লক বানাইলাম। ব্লকের ভিতরে এখানে পানি ছিল, এখানে পানি জমেছিল, এখানে পানি জমেছিল, এখানে পানি জমেছিল। তো আস্তে ধীরে একসময় তো পানিগুলো শুকায় চলে যাবে। শুকায় চলে গেলে এখানে ফুটা রয়ে যাবে অনেকগুলা। এই ফুটাগুলা রয়ে যাওয়ার কারণে আমার কংক্রিটটা কিন্তু অনেক ভঙ্গুর হবে। খুব সহজে ভেঙে যাবে। তাই পানির পরিমাণ একটা স্পেসিফিক অ্যামাউন্টে রাখতে হয়। খুব বেশি দিলেও খারাপ, খুব কম দিলেও আবার খারাপ। কম দিলে হাইড্রেশন রিঅ্যাকশনই হবে না। আর বেশি দিলে এরকম পোর থেকে যাবে, ওয়ার্কেবিলিটি অনেক বেশি হারবে, ডিউরেবিলিটি থাকবে না তেমন। এইরকম বিভিন্ন সমস্যা দেখা যায়। তো এইজন্য এখানে একটা ডায়াগ্রাম দেখাইছে যে ওয়াটার যত বাড়াবো স্ট্রেংথ আসলে তত কমতে থাকবে। বাট ওয়াটারটাও আমাদের রাখার দরকার। কেন? ওয়ার্কেবিলিটির জন্য। নাইলে তো সিমেন্ট বানাইতেছি বাট কাজই করতে পারবো না সারা জীবনে। এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে ওয়াটারের কাজ আমরা বুঝলাম। ওয়াটার কি করে? কেমিক্যাল রিঅ্যাকশন করে এবং ওয়ার্কেবিলিটি দেয়। ওয়ার্কেবিলিটির জন্য আমাকে একটু ফিক্স করতে হয় যে আমি কতটুকু পানি এখানে দিব। কারণ যত আমি পানি বাড়াইতে থাকবো তত আমার স্ট্রেংথ কমে যাবে। সো স্ট্রেংথ এবং ওয়ার্কেবিলিটি এই দুটার মধ্যে আমার একটু বোঝাপড়া করতে হয় এখানে। এই বোঝাপড়াগুলা কখন কিভাবে হবে, কতটুকু দিলে বোঝাপড়াটা ঠিক হবে, এটা নিয়ে আর কি ডিটেল পড়াশোনা থাকে। বাট আমাদের এখানে নাই। কংক্রিট আমরা যে অ্যাগ্রিগেটগুলো ইউজ করি সেগুলো এখানে দেখানো আছে। ওই যে বলছিলাম বিশাল ভুর করে রাখে অ্যাগ্রিগেটগুলোকে, সেগুলো এখানে দেখানো আছে। এই অ্যাগ্রিগেট নিয়ে আমরা গত টার্মে পড়লাম 4th ইয়ারে। আর একদম সেকেন্ড ইয়ার একবার পড়ছিলাম। এখানে আমরা অ্যাগ্রিগেট কি, কেমনে কি করে এটা বুঝছিলাম। আর এবার আমরা দেখছি হচ্ছে রাস্তায় কিভাবে এগুলাকে ইউজ করা যায়। তো যাই হোক, অ্যাগ্রিগেটকে কেন ইউজ করা হয়? এটা হচ্ছে মেইন কথা আমাদের। তো অ্যাগ্রিগেটকে মেইনলি ইউজ করতে হবে কারণ এটা খুবই চিপ একটা ফিলার। আমরা চাইলে অ্যাগ্রিগেটের বদলে অন্য কিছুও কিন্তু ইউজ করতে পারতাম। বাট যেহেতু আমার একটা ফিলার ম্যাটেরিয়াল দরকার, যেটা আমাকে একটা ভলিউম দিবে। আমি তো একটা রুমের শেপ দিতে চাই, ঠিক না? আমার একটা ভলিউম লাগবে। ২ নাম্বার হচ্ছে এটা খুবই শক্ত একটা ম্যাটেরিয়াল, এটার একটা স্ট্রেংথ আছে। যখনই আমি এটার পরিমাণ বাড়াবো তখনই দেখা যাবে এটার স্টেবিলিটি বেড়েছে। এবং এটার ভলিউমটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয় না। এই যে তাপমাত্রা বাড়লে এটা ইনক্রিজ করবে, তাপমাত্রা কমালে এটা শ্রিঙ্ক করবে। অ্যাগ্রিগেটের ক্ষেত্রে কিন্তু অত বেশি হয় না। সিমেন্ট এবং পানির ক্ষেত্রে যত বেশি হয়, অ্যাগ্রিগেটে অত বেশি হয় না। এবং সাথে, সাথে আমাদের যে অ্যাব্রেশন, এগুলা যে একটার উপর আরেকটা ঘষা খাবে যখন আমরা একটার উপর আরেকটাকে কি করব? মিক্স-টিক্স করব। সেই পরিমাণটাও খুব কম। অর্থাৎ আমি একটা পাথরের উপর আরেকটা পাথর অনেক বেশি ঘষা-টষা দিলেও দেখা যায় যে খুব একটা ক্ষতি হয় না। যেটা হয়তো অন্য ফিলার ম্যাটেরিয়ালে হয়ে যেত। তো অ্যাগ্রিগেট আমরা এই কারণে ইউজ করার চেষ্টা করি সবসময়। ঠিক আছে? তো এরকম ২ ধরনের অ্যাগ্রিগেট আছে। একটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট, আরেকটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট। আমাদের এই লাইনগুলো একটু বোঝা লাগবে, যেটা আমি মাত্র বললাম। একটু সহজ করে বুঝলেই হবে। যে দাম খুব কম, খুবই শক্ত ম্যাটেরিয়াল, সহজে ভাঙে-টাঙে না এবং যত আমরা ভলিউম বাড়াই তত তার স্টেবিলিটি বাড়ে এবং ভলিউম চেঞ্জ হয় খুব কম তাপমাত্রার কারণে। এইজন্য আমরা অ্যাগ্রিগেটকে চুজ করি। আমরা অন্য ফিলার ম্যাটেরিয়াল নিচ্ছি না। ওকে। তো অ্যাগ্রিগেট যে আমরা নিব, সেই অ্যাগ্রিগেটের কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকতে হবে। হ্যাঁ? যে কোনো ধরনের অ্যাগ্রিগেট আমি নিয়ে ফেলতে পারবো না। আমি অ্যাগ্রিগেট নিলে আমাকে এনশিওর করতে হবে যে সেই অ্যাগ্রিগেটগুলোর মধ্যে এই কম্পোনেন্টগুলো আছে, এই জিনিসগুলো আছে। আচ্ছা, তো এখানে আমি দেখতেছি অ্যাগ্রিগেট নিয়ে অনেক বিস্তর কথাবার্তা আছে। আমরা অল্প, অল্প করে একটু পড়ে যাই। জেনারেল যে রিকোয়ারমেন্ট আছে সেটার মধ্যে ১ম টা হচ্ছে এটা ডিউরেবল হইতে হবে। ডিউরেবিলিটি জিনিসটা কি? এটা একটু বোঝার বিষয় আছে। ডিউরেবিলিটি মানে হচ্ছে আমি যদি এটাকে রেখে দেই, রেখে দিলে এটার উপর পরিবেশের কিছু প্রভাব পড়বে। যেটার মধ্যে পানি এসে পড়ে, ঝড় হয়, বৃষ্টি হয়, ঘষা লাগে, হাবিজাবি হয়। তো এই জিনিসগুলাতে এটার তেমন কোনো ক্ষতি হবে না। যদি না হয় আমরা বলব এটা ডিউরেবল। ঠিক আছে? যদি না হয় তাহলে আমরা বলব এটাকে ডিউরেবল। কেউ এসে বাড়ি দিবে এটা আমরা বলতেছি না। আমরা জাস্ট এটাকে রেখে দিতেছি নরমাল কন্ডিশনে। নরমালভাবে প্রাকৃতিকভাবে যেসব ঝামেলা-টামেলা হওয়ার কথা সেইগুলার কারণে এটার মধ্যে কি ক্ষতি আসে এবং সেই ক্ষতিটা কতটুকু রেজিস্ট করতে পারে। সেই রেজিস্ট্যান্সের একটা মেজার হচ্ছে ডিউরেবিলিটি। তাহলে ডিউরেবল মানে সে খুবই সহজে ওয়্যার এন্ড টিয়ার, এই কথাটা আমরা ইউজ করি সবসময়। ওয়্যার এন্ড টিয়ার এবং ওয়েদারিং মানে বৃষ্টির জন্য যে জিনিসটা হয়। আর ওয়্যার এন্ড টিয়ার মানে হচ্ছে ঘষা-টষা খাবে, বাড়ি-টাড়ি খাবে সেগুলোর জন্য যে জিনিসটা হয়।
এইগুলাতে তার কোনো সমস্যা হবে না, ইফেক্টটা কম থাকবে। ২ নম্বর জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটাকে কেমিক্যালি ইনার্ট হইতে হবে। এইটা আমাদের ওই যে ভিতরে সিমেন্ট দিছি, পানি দিছি, তার সাথে রিঅ্যাক্ট করতে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট এটা। আমি যদি এমন একটা অ্যাগ্রিগেট নেই যে অ্যাগ্রিগেটটা অ্যাকচুয়ালি রিঅ্যাকশন করে বসে, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা চাইতেছি সিমেন্টের সাথে পানির রিঅ্যাকশন হোক, অন্য কারো রিঅ্যাকশন হোক, এটা আমাদের কোনো ইচ্ছা নাই। তো অবশ্যই এটাকে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ বা ইনার্ট হইতে হবে। যে আমরা পড়ছিলাম কেমিস্ট্রির ভিতরে, নাম কি জানি ছিল, নিষ্ক্রিয় গ্যাস। সেগুলো নিষ্ক্রিয় এলিমেন্ট হইতে হবে, কোনো রিঅ্যাকশন করা যাবে না কেমিক্যাল। ২ নম্বর হচ্ছে স্ট্রং অ্যান্ড হার্ড। এই ডিউরেবিলিটির সাথে এটার এখন একটা কম্প্যারিজন হবে। ডিউরেবল মানে ছিল ওয়েদারিং এবং ওয়্যার অ্যান্ড টিয়ার, সেগুলোতে কতটা স্ট্যান্ড করতে পারে। আর স্ট্রং অ্যান্ড হার্ড মানে হচ্ছে এটা যাতে একটা স্ট্রং কংক্রিট তৈরি করতে পারে, কংক্রিটটা যাতে বেশি স্ট্রেংথ প্রোভাইড করতে পারে। আমরা ইচ্ছা করে লোড দিব, লোড দেওয়াতে এটার যাতে ঝামেলা না হয়। আচ্ছা, ২ নম্বর অবশ্যই ৪ নম্বর যেটা, সেটা অবশ্যই যে ক্লিন হইতে হবে, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এর পরের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের গ্রেডিং। গ্রেডেড হইতে হবে খুব ভালোভাবে। এই গ্রেডিং মানে কি? গ্রেডিং মানে হচ্ছে আমাদের এখানে অনেকগুলা সাইজের পাথর তো থাকতে পারে। বড় সাইজ, ছোট সাইজ, এরকম বিভিন্ন সাইজের পাথর থাকবে। বাট বড়, বড় পাথরগুলা যদি আমরা নিই, তাহলে দেখা যাবে যে এইগুলার মধ্যে গ্যাপ অনেক বেশি থাকবে। এই যে অনেক বড়, বড় পাথর আমি নিলাম, পাথরগুলার মধ্যে কিন্তু অনেক বড়, বড় গ্যাপ থাকলো। এর মধ্যে যদি কিছু ছোট পাথর থাকতো, তাহলে হয়তো তারা এখানে এসে বসতে পারত। আরেকটু যদি ছোট সাইজের পাথর থাকতো, তাইলে সেগুলা কিন্তু এর মাঝখানে যেই ফাঁকা জায়গাগুলো আছে, সেগুলাকে পূরণ করতে পারত। এইরকম। আরেকটু ছোট সাইজের পাথর থাকলে তারা হয়তো অন্য ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে পারত, যেগুলো এখনো পূরণ হয় নাই। তো যত আমাদের এরকম গ্রেডেশন থাকবে, বড় পাথর, ছোট পাথর সবগুলোর মিক্সড থাকবে, তত একটা ডেন্স প্যাকড আমরা একটা আ মাস পাবো। কিন্তু যদি বড়, বড় পাথর হয়, সেক্ষেত্রে অনেক বড়, বড় গ্যাপ থেকে যাবে। এই গ্যাপগুলো আমাদের জন্য ভালো না। কারণ গ্যাপগুলোতে এসে মুছবে কে? পানি মিশবে। এই পানিগুলো তো উড়ে চলে যাবে। তখন কিন্তু গ্যাপ থেকে যাবে। আমরা চাইতেছি গ্যাপটা মিনিমাম থাকুক। এই মিনিমাম থাকার জন্য গ্রেডিং এর আমাদের প্রয়োজন হয়। এই গ্রেডিং নিয়েও বিশাল পড়াশোনা থাকে। বাট গ্রেডিং নিয়ে মনে হয় না এখানে খুব একটা ডিটেইল বলবে। এখানে ছোট করে একটু বলতেছে যে গ্রেডিং কি? গ্রেডিং কিভাবে করা হয়? তো গ্রেডেশন নিয়ে মোস্ট প্রবাবলি এখানে ডিটেইল কিছু নাই। আমি দেখি একটু। হ্যাঁ, এখানে ডিটেইল কিছু নাই। তো আমাদের জানা লাগবে না যে গ্রেডেশনটা কিভাবে করে। আমার শুধু জানতে লাগবে যে গ্রেডিংটা কি? গ্রেডিং মানে হচ্ছে বিভিন্ন সাইজের পার্টিকেল থাকবে। সেগুলাকে আমরা নির্দিষ্ট অ্যামাউন্টে মিক্স করব। এমন যাতে না হয় যে একটা সাইজের পার্টিকেল বেশি, অন্য সাইজের পার্টিকেল কম। কারণ আমরা একটা ডেন্স মিক্স চাই ইন কেস অফ কংক্রিট। অন্যান্য কেস আবার অন্যরকম হয়। যেমন একটা পেভমেন্ট যখন আমরা বানাবো, রাস্তার মধ্যে আমরা চাই কি বৃষ্টি পড়লে রাস্তায় পানি না জমুক। তখন আমরা আবার এই গ্যাপগুলা চাই, ফাঁকা, ফাঁকা জায়গাগুলা চাই। যাতে বৃষ্টির পানি পড়ে, পড়ার পর ওই ফাঁকা দিয়ে নিচে চলে যায়। ঠিক আছে? তো ডিপেন্ডিং অন আমার ইউজেবিলিটিটা কি, আমি কি কাজে ইউজ করব, তার উপরে বেস করে আমরা বিভিন্ন ধরনের গ্রেডেশন খুঁজতে পারি। তো এইখানে আমরা যে গ্রেডেশনটা খুঁজতেছি সেটা কি? সেটা হচ্ছে ডেন্স গ্রেডেশন। একটা ওয়েল গ্রেডেড মিক্সচার থাকবে যেখানে সব সাইজের পার্টিকেল সমান পরিমাণে থাকবে। এই গ্রেডিশনে যেটা কাজটা হয় সেটা হচ্ছে এটা ইকোনমিক থাকে। কারণ বড়, বড় পাথরগুলোর দাম একটু বেশি হয়, ছোট পাথরগুলোর দাম একটু কম হয়। তো সবকিছু মিক্স করলে আমরা একটা ভালো মিক্সচার পাই। আর ২ নাম্বার হচ্ছে জিনিসটার স্ট্রেংথও বেশি হয়, তাহলে একটু লংজিভিটি বাড়ে, বেশি সময় ধরে টিকতে পারবে। তাই আমাদের সবকিছু মিলাই কিন্তু দামটা হিসেবে চলে আসে। ২ নাম্বার হচ্ছে এটার ওয়ার্কেবিলিটি বাড়ে। বড়, বড় পাথরগুলো অবশ্যই মুভ অ্যারাউন্ড করা একটু কষ্ট। ছোট পাথরগুলো থাকলে সেগুলো কাইন্ড অফ একটা লুব্রিকেন্টের মতন কাজ করে। ওগুলোর উপর দিয়ে বড় পাথরগুলা গড়ায় যেতে পারে। তো ওয়ার্কেবিলিটি একটু বাড়ে। স্ট্রেংথ অবশ্যই বাড়ে, কারণ মাঝখানের পোরগুলা ফিল্ড হয়ে যাইতেছে। সো বেশি স্ট্রেংথ পাইতেছে। শ্রিঙ্কেজ কমে যাইতেছে। কারণ আগে শ্রিঙ্ক হইলে ওই ফাঁকা জায়গাগুলোতে যাওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু এখন তো যাইতে পারবে না। ফাঁকা জায়গাগুলো কিন্তু আটকায় ধরবে। তো একটা শ্রিঙ্কেজ থাকবে। আর ৩ নাম্বার হচ্ছে ফিনিশিবিলিটি, ৪ নাম্বারটা। ফিনিশিবিলিটি দ্বারা যেটা বুঝাইতেছে, আমি যখন এই জিনিসটাকে একটা প্লেন একটা তল দেওয়ার চেষ্টা করব, তো তখন যদি আমার বড়, বড় পার্টিকেল থাকে সব, আমার তলটা কিন্তু ফিনিশটা কিন্তু সুন্দর হবে না। ফিনিশটা এমন, এমন থাকবে। এরকম, এরকম খাঁজকাটা থাকবে। বাট এখানে যদি পাথর ঢুকায় দেওয়া যায় ছোট, ছোট, তখন দেখা যাবে এটার ফিনিশিবিলিটি কিন্তু ভালো হবে। সো ফিনিশিবিলিটি বলতে এই জিনিসটাকে বুঝাইতেছে। ঠিক আছে? তো এখানে ছোট করে অল্প একটু পড়ে নিব আমরা কি লেখা আছে, তাইলে কিন্তু বুঝে ফেলতে পারবো জিনিসগুলো। এখন হচ্ছে অ্যাগ্রিগেটেড শেপ। অ্যাগ্রিগেট শেপের ভিতরে আমরা যেটা চাই সেটা হচ্ছে এই ২ টা আমরা বেশি চাই। ইরেগুলার এবং অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার মানে সেটার মধ্যে অনেকগুলা কাটা, কাটা ফেস থাকবে। অনেকগুলা কাটা ফেস থাকবে। অর্থাৎ আমি যদি এটাকে দেখি, এটা এরকম, এরকম, এরকম বিভিন্ন শেপের হবে। এখানের ভিতরে অনেকগুলা খাঁজকাটা অংশ থাকবে। ইরেগুলার মানে এটার শেপটা ফিক্সড না। এটা গোল, ৪ কোণা, ৩ কোণা এরকম না। এটা র‍্যান্ডম একটা শেপের হবে। অনেকগুলা সাইড থাকবে এটার। এই ২ টা হইলে যেটা হয়, এই পার্টিকেল গুলোর মধ্যে ইন্টারলকিংটা ভালো হয়। একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল খুব সহজে আটকায়া যাইতে পারে। ফ্লেকি যেটা সেটা হচ্ছে পাতলা চিপসের মতন। এটা হচ্ছে চিপসের শেপ, পাতলা। তো এরকম যদি হয়, ফ্লেকি যদি হয়, তাহলে সেটার ভেঙে যাওয়ার চান্স একটু বেশি থাকে। ইলংগেটেড যেটা সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই।
ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলোরও কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুব বেশি। রাউন্ডেডটা বেশ ভালো। এটা ওয়ার্কেবিলিটি আমাকে সবচেয়ে বেশি দেয়। ওয়ার্কেবিলিটি সবচেয়ে বেশি দেয়। কিন্তু সমস্যা হচ্ছে এটার ইন্টারলকিং খুব পুয়ার। একটা পাথরের সাথে আরেকটা পাথর খুব সহজে আটকাইতে পারে না, পিছলায় যায়। তো পিছলায় গেলে কিন্তু তারা একটা স্ট্রং মাস তৈরি করতে পারবে না, স্ট্রেংথ দিতে পারবে না। তো আমরা অ্যাকচুয়ালি চাই এই জিনিসটা ইরেগুলার এবং অ্যাঙ্গুলার। এই ২ টা হইলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তো এই কথাগুলোই আমার এখানে একটু অল্প করে বলে দিছে। এগুলো একটু পড়ে নিবেন, তাইলেই কাজ হয়ে যাবে। তাহলে অ্যাগ্রিগেটের শেপ নিয়ে আমরা বুঝে গেছি। অ্যাগ্রিগেট শেপের পরে হচ্ছে অ্যাগ্রিগেট সাইজ। সাইজের ব্যাপারটা ইম্পর্টেন্ট। এখানে যেই ডায়াগ্রামটা দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যত আমার সাইজ ছোট হয়ে আসে অ্যাগ্রিগেটটা যত ছোট, ছোট টুকরো হবে তত সেটার সারফেস এরিয়া বাড়বে। যেমন আমি যদি সারফেস এরিয়াকে চিন্তা করি এভাবে, রং করার অংশ দিয়ে চিন্তা করি। এখানে একটা বক্স আছে। এই বক্সটাকে যদি আমি রং করি তাহলে আমার এতটুকু রং করতে হবে, এতটুকু রং করতে হবে, এতটুকু রং করতে হবে। এরকম ৬ টা তল রং করতে হবে। কিন্তু সেইম পরিমাণ ভলিউম আমি যদি এখন এরকম ৮ টা টুকরা করি তাহলে আমার আগের যে অংশটুকু পুরাটাই কিন্তু রং করতে হবে, রাইট? সাথে, সাথে এখন এই যে ভিতরে একটা অংশ তৈরি হলো নতুন। এই যে ভিতরে একটা অংশ তৈরি হয়েছে নতুন এখানে। এই অংশটুকু রং করা লাগবে। আবার এইখানের যে অংশটুকু আসছে এটা একটা রং করা লাগবে। সো রং করার পরিমাণ কিন্তু এখন বেড়ে গেল। অর্থাৎ তার সারফেস এরিয়াটা বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার পরিমাণটা কিন্তু হিউজ। ১ম এ যখন আমরা ৪ মিলিমিটারের একটা সাইজ রাখছি তখন ৯৬ হইছে। যখন ২ মিলিমিটারের অংশ করছি তখন ১৯২ মোর দ্যান 100% কিন্তু। আর যখন ১ মিলিমিটার করছি তখন কিন্তু আরো বড় হয়ে গেছে। এখন আমরা কি করি? আমরা এগুলোকে গুঁড়া করতে পাউডার করে ফেলি। যখনই পাউডার হয় তখন এত পরিমাণ সারফেস এরিয়া আসে যেটা আমাদের জন্য খুবই ইউজফুল হয়। কারণ সারফেস এরিয়া যত বড় হবে, সিমেন্ট গুলা তত বেশি জায়গায় এসে লাগার সুযোগ পাবে। যত বেশি জায়গায় লাগবে তত একটা স্ট্রং বন্ড এখানে তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের ইফেক্ট অফ অ্যাগ্রিগেট সাইজ। অ্যাগ্রিগেট সাইজ যত ছোট করব, তত আমাদের কি হবে? সারফেস এরিয়া বাড়বে। যত সারফেস এরিয়া বাড়বে তত বেশি সিমেন্ট সেখানে কানেক্ট হওয়ার সুযোগ পাবে। তো এটা হচ্ছে সাইজের ইফেক্ট। তবে সাইজ আবার বেশি ছোট করলেও হয় না, বেশি বড় করলেও হয় না। একটা মিনিমাম সাইজ আমাদেরকে রাখতে হয়। সেটার জন্য ইউজুয়ালি যেই কোডগুলা থাকে আমাদের, হ্যাঁ? আমাদের যে অস্ট্রেলিয়ার কোড আছে, বাংলাদেশের কোড আছে, বিএনবিসি সেই কোডগুলোতে বলে দেয় যে কতটুকু সাইজ আমি ম্যাক্সিমাম ইউজ করতে পারবো। এর থেকে কমও করা যায় না, বেশিও করা যায় না। একটা রেঞ্জের মধ্যে থাকতে হয়। তো এইগুলা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে ভিতরের রডটা কতটুকুতে দিছি, ক্লিয়ার কভার কতটুকু দিছি, ২ টা রডের মধ্যে গ্যাপ কত। কারণ আমরা চাই কংক্রিট যাতে সব জায়গায় ঢুকে। তো আমার পাথরগুলা যদি এত বড়, বড় হয় এরা তো ভিতরে যাইতে পারবে না। তো পাথরের শেপটা এটার থেকে ছোটই রাখতে হয়। যাতে ভিতর দিয়ে যেয়ে সব জায়গায় মিশতে পারে। নাইলে দেখা যাবে আমি খাঁচাটা বানাইলাম, বানানোর পর সেখানে কংক্রিট পোর করতেছি। বাট কংক্রিটের শুধু যে ফাইন অংশটুকু, সিমেন্ট, পানি এবং বালু সেটাই নিচে যাইতেছে। আর পাথর যেগুলা সেগুলো উপরের দিকে আটকে যাইতেছে। এই জিনিসটাকে আমরা বলি সেগ্রেগেশন। সেগ্রেগেশন আমরা চাই না। কারণ নিচে তাইলে স্ট্রেংথ থাকবে না। আর স্ট্রেংথ ওয়ালা সব উপরে আছে কিন্তু উপরে আটকায় রাখার কেউ নাই। উপরে তো সিমেন্টই থাকবে না। সব সিমেন্ট চলে যাবে নিচে। আর পাথরগুলা আটকায় থাকবে কোথায়? এখানে। এগুলোর মধ্যে পাথরগুলো আটকায় থাকবে। তো এটা কখনোই ভালো কোনো মিক্সচার না। তাই সাইজের একটা লিমিট আছে যে এর থেকে বেশি না, এর থেকে কম না। সেটা নিয়ে আমাদের সামনে আগাইতে হয়। তো গেল সাইজ নিয়ে আমাদের কথা হয়ে গেছে। এখন হচ্ছে এই পোজোলান্স মানে ওই যে এক্সট্রা যে অ্যাডিটিভস গুলো আমরা এখানে এড করতাম সেগুলা। তো পোজোলান্স সম্পর্কে এক্সট্রা কিছু বলার নেই। জাস্ট একটু রিডিং পড়তে হবে যে কোনটা দ্বারা কি বুঝাইতেছে। এগুলো সবগুলোই কি বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট। যেমন ফ্লাই অ্যাশটা কিসের বাই প্রোডাক্ট? আমাদের যে ফায়ার পাওয়ার স্টেশনস গুলো থাকে যেখানে হচ্ছে কয়লা-টয়লা চুলা। কয়লা-টয়লা আমাদের কি করে? জ্বালায়। তো কয়লা জ্বালাইলে সেখানে কি একটা ছাইয়ের মতন রয়ে যায়। তো সেই ছাইটা হচ্ছে ফ্লাই অ্যাশ। তারপরে আমাদের যেখানে ইলেকট্রিক ফার্নেস থাকে, যেখানে খুব হাই টেম্পারেচারে গরম করা হয় এই যে এই ফার্নেস গুলা, সেগুলাতে যেইটা তৈরি হয় সেটা হচ্ছে সিলিকা ফিউম। আর স্ল্যাগ হচ্ছে ব্লাস্ট ফার্নেসে যেখানে টেম্পারেচার আরো অনেক বেশি। তো এরকম বিভিন্ন ধরনের সিলিকা বা অ্যালুমিনিয়াস যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল গুলাকে গরম-টরম করে যে বাই প্রোডাক্ট গুলা তৈরি হয় সেই বাই প্রোডাক্ট হচ্ছে এগুলা। তো এগুলো হচ্ছে পোজোলান্স। এগুলা বিভিন্ন অ্যামাউন্টে এড করা লাগে। এগুলোর বিভিন্ন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। এগুলো সেলফ এক্সপ্লেনেটরি, পড়লেই বুঝতে পারবেন। খুব একটা গ্যাঞ্জাম হবে না। তো আমি এটা বাদ দিয়ে গেলাম। এখানে এখন কিছু অ্যাডমিক্সচারস এর কথা বলতেছে। এক্সট্রা কিছু কেমিক্যাল আমরা মাঝে, মাঝে এড করি যাতে আমরা এই স্পেশাল টাইপের কংক্রিট গুলা সিমেন্ট গুলা বানাইতে পারি। কোন স্পেশাল টাইপের গুলা এখানে আমরা দেখছিলাম। এই যে স্পেশাল টাইপের সিমেন্ট গুলা যদি আমরা বানাইতে চাই, যেমন আমি এমন একটা সিমেন্ট চাই যেটার মধ্যে তাপ বেশি তৈরি না হয়। এমন একটা সিমেন্ট চাই যেটা সালফেটকে রেজিস্ট করতে পারে। এমন একটা সিমেন্ট চাই যেটা খুব চিকন হয়। সরি শ্রিঙ্ক হয় কম। টেম্পারেচার বাড়া কমার কারণে শ্রিঙ্ক হয় কম। এমন একটা সিমেন্ট চাইতেছি যেটার কালারটা অফ হোয়াইট হবে। অথবা এমন একটা সিমেন্ট চাই যেটা বিভিন্ন স্পেসিফিক কালারের থাকবে। আর্কিটেকচারাল কনসিডারেশন থাকে। সে চাইতেছে নীল রঙের কংক্রিট। এখন আমি কি করব? বানাইতে হবে। সেটার জন্য আমার কেমিক্যাল এড করতে হবে এখানে। তো এই কেমিক্যাল যেগুলো এড করতেছি এগুলোকে আমরা বলতেছি অ্যাডমিক্সচারস। তো এই অ্যাডমিক্সচারস এর বিভিন্ন কি আছে? রিজনস আছে যে কখন কোন অ্যাডমিক্সচার ইউজ করব না করব। এগুলো নিয়ে পড়াশোনা থাকে বাট আপাতত আমাদের এখানে নাই।
এখানে লেখা আছে কাজগুলা যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। তো এটা একবার রিডিং পড়লেই হবে, এগুলোতে বোঝানোর কিছু নাই আর কি আলাদাভাবে। এখানে কিছু অ্যাডমিক্সচারের নাম বলা আছে, যেমন একটা অ্যাডমিক্সচার হইতে পারে যে এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার। এই অ্যাডমিক্সচারটা দিলে বাতাস সহজে ঢুকতে পারে ভিতরে, কারণ এটা পারমিয়াবিলিটি বাড়ায়। পারমিয়াবিলিটি বাড়ানো মানে হচ্ছে ফুটার পরিমাণ বাড়াই দিবেন। ফুটার পরিমাণ বাড়ালে খুব সহজে বাতাস এটার মধ্যে ঢুকতে পারবে। অ্যাসেলারেটিং অ্যাডমিক্সচার মানে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি জিনিসটাকে স্ট্রেংথ দিবে। যেমন নর্মালি আমাদের কংক্রিট শক্ত হতে 28 দিন লাগে, এটা ইউজ করলে হয়তো 28 দিন লাগবে না, 14 দিন লাগবে অথবা 7 দিন লাগবে। রিটার্ডিং অ্যাডমিক্সচার মানে হচ্ছে এগুলা অনেক দেরিতে আস্তে করে দিবে, গরম করার প্রসেসটা স্লো করে দিবে, 28 দিনের থেকেও বেশি করবে। ঠিক আছে। ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার মানে এটা যদি থাকে, এই ধরনের সিমেন্ট যদি আমি ইউজ করি, আমার বেশি পানি দেওয়া লাগবে না, পানি একটু কম দিলেই হবে। সুপার প্লাস্টিসাইজার্স মানে এগুলার হাই রেঞ্জ অফ ওয়াটার রিডিউসার থাকবে, হাবিজাবি দরকার নেই। আর থিকেনিং অ্যাডমিকশন মানে আমার ভিসকসিটি বাড়াবে, মানে মধুর মতন হয়ে যাবে পানির থেকে। পানি কি হয়, খুব সহজে ফ্লো করতে পারে, মধু কিন্তু অত সহজে ফ্লো করতে পারে না। সো থিকেনিং অ্যাডমিক্সচার ছাড়া যে সিমেন্ট আমি বানাইতাম সেই সিমেন্টটা কম ফ্লো করতো। এখানে ফ্লো এর মনে হয় একটা ছবি দেখানো ছিল, এই যে আমরা যখন ঢালবো তখন একটা ফ্লোয়েবিলিটির ব্যাপার আছে, যে পানির মতন পড়তেছে নাকি থকথক করে কাদার মতো পড়তেছে। সো যখন আমি ওই থিকেনিং এজেন্টটা দিব তখন ওই কাদার মতন হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, খুব সহজে এখানে পড়তে যাবে না, আটকে আটকে যাবে। এই ফ্লোয়েবিলিটি বাড়ানো কমানো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কারণ আমাদের থাকতে পারে, যে আমি এই কারণটা চাই, সেটার জন্য এইটা ইউজ করতে হয়। তো এই কথাগুলো এখানে বলা আছে, একবার রিডিং দিলেই হবে। এই চারটা মুখস্থ করার কিছু নেই। এখানে জাস্ট কিছু কোড আছে, যে আমরা বলছিলাম এক্সট্রা অনেক পড়াশোনা আছে এগুলো নিয়ে, সেটা হচ্ছে মিক্স ডিজাইন নিয়ে পড়াশোনা। আমরা যে অনেকগুলো জিনিসের মিক্স তৈরি করতেছি একটা কংক্রিটের ভিতরে, পানি দিচ্ছি স্পেসিফিক অ্যামাউন্টে, কংক্রিট দিচ্ছি স্পেসিফিক, কংক্রিট বলতেছি অ্যাগ্রিগেট দিচ্ছি, ওয়াটার দিচ্ছি। তো এটা কোন রেশিওতে দিলে আসলে আমি সবচেয়ে বেশি স্ট্রেংথ পাবো, বা কোন রেশিওতে দিলে কতটুকু স্ট্রেংথ পাবো, সেটার জন্য আমাদের একটা ডিজাইন করতে হয়, যে এতটুকু এতটুকু মিক্স করলে এই মানের কংক্রিট আপনি পাবেন। তো এটাকে আমরা বলি মিক্স ডিজাইন। সো অলরেডি মানুষজন ওই যে রেসিপি লিখে রাখে, সেরকম অনেক রেসিপি লিখে রাখছে, যে কোন রেসিপি দিলে কতটুকু পাবো আমরা। তো সেই রেসিপিগুলো নিয়ে একটু কথাবার্তা এখানে বলা আছে, এগুলো জাস্ট জানার জন্য দিছে, খুব একটা ইম্পর্টেন্ট না এই কেসের জন্য। ওই যে আমরা বলছিলাম একটা ওয়াটার সিমেন্ট রেশিও আছে 0.72, মানে কি 0.72 মানে হচ্ছে এখানে 72% আসলে ওয়াটার, 0.67 মানে এখানে 67% আসলে ওয়াটার। আর এখানে কোন দুইটা মিক্সড ডিজাইনের কথা বলতেছে, একটা মিক্সড ডিজাইন হচ্ছে এইটা, আর একটা মিক্সড ডিজাইন হচ্ছে এইটা। এগুলা কোড নেম দিছে, কোড নেমগুলা নিয়ে খুব একটা প্যারা নেওয়ার দরকার নেই এখন আপাতত, এগুলো নিয়ে আমরা পরে জানবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেইন পড়াশোনা, সেটা হচ্ছে আমরা কংক্রিট বানাই ফেলছি। কংক্রিটের মধ্যে কি কি আছে সেটা আমরা জানলাম। কংক্রিটের মধ্যে কি কি থাকে আরেকবার বলি, সিমেন্ট, অ্যাগ্রিগেট দুই ধরনের, ফাইন এবং কোর্স, ওয়াটার। সিমেন্ট কি কি দ্বারা তৈরি হয় সেটা আমরা বুঝছি, চারটা কম্পোনেন্ট থাকে, C3S, C2S, C3A আর C4AF। কোনটা কখন হার্ড হয়, কোনটা কখন সফট হয় সেটা দেখলাম, কোনটাতে তাপ বেশি হয়, কোনটাতে তাপ কম হয় সেটা দেখলাম, কোনটার স্ট্রেংথের পরিমাণ বেশি, কোনটা কম সেটা দেখছি। তারপরে দেখলাম অ্যাগ্রিগেট কেন ইউজ করে, অ্যাগ্রিগেটের প্রপার্টিগুলো আমরা কি চাই, গ্রেডেশন বলতে আসলে কি বুঝি। এরপরে আমরা দেখলাম কি পানি কখন ইউজ করি, পানি কিভাবে ইউজ করি, কেন ইউজ করি সেই জিনিসটা। এরপরে অ্যাডিটিভস এর পরে অ্যাডমিক্সচার্স। এই গেল আমাদের মোটাল টোটাটুটি। তো এই সব কিছু মিলাই টিলাই কি হলো, এখন একটা কংক্রিট তৈরি হয়ে গেল। এখন এই কংক্রিটের স্ট্রেংথ মেন্থ কি আছে, শক্তিশালী কতটুকু শক্তিশালী, হ্যান ত্যান হাবিজাবি এইসব নিয়ে পড়াশোনা করতে হয়। আচ্ছা, তো এখন নেক্সট আমাদের দেখতে হবে যেটা, সেটা হচ্ছে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথটা কতটুকু সেটা। এইটা নিয়ে আমরা মোস্টলি ইন্টারেস্টেড, যে একটা কংক্রিট কতটুকু ফোর্স সে নিতে পারে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত। তো এই ফোর্সটা মেজার করার জন্য আমরা একটা নতুন টার্ম ইউজ করি, এটাকে আমরা বলি স্ট্রেস। স্ট্রেস নিয়ে যদিও ইঞ্জিনিয়ারিং যেহেতু 2 ইয়ার পড়া হয়ে গেছে অলরেডি, আমাদের জানার কথা এই জিনিসগুলো, নাকি 1 ইয়ার হয়েছে শিওর না। যাই হোক, স্ট্রেসকে আমরা প্রকাশ করি সিগমা দ্বারা। এটা অনেকটা প্রেশারের মতন, বাট এটার মধ্যে অনেক প্যাচগোছ আছে। দিন শেষে আসলে ওইসব প্যাচগোছ আমাদের লাগে না কখনো। আমার জানা লাগবে যে স্ট্রেস, এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। এই সিগমাটা হচ্ছে লম্ব বরাবর কতটুকু বল প্রযুক্ত হচ্ছে ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইটা যদি আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, তাহলে এইটার উপরে যতটুকু বল প্রযুক্ত হচ্ছে এই বলের মানকে এই ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা এখানে স্ট্রেস কতটুকু সেটা পেয়ে যাব। স্ট্রেস বা পীড়ন বলা হয় এটাকে। তো আমি যদি কম বল দেই তাহলে এটা কম স্ট্রেস পাবে, আমি যদি বেশি বল দিই তাহলে এটা বেশি স্ট্রেস পাবে। তো এরকম স্ট্রেস দিতে 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 যখন ম্যাক্সিমাম একটা স্ট্রেস আমি পৌঁছাই, যে এর থেকে বেশি সে আর নিতে পারে না, সেই ম্যাক্সিমাম স্ট্রেসটাকে আমরা বলি এই ম্যাটেরিয়ালটার স্ট্রেংথ বা শক্তি। তো এই লাইনটাই আমার এখানে লেখা আছে, যে স্ট্রেংথ ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেস উইচ দ্য ম্যাটেরিয়াল ক্যান উইথস্ট্যান্ড। তো এটাকে এমপিএ দ্বারা প্রকাশ করা হয়, এটা একটা ইউনিট।
প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার এটাকে আমরা প্যাসকেল বলি। আর 10⁶ প্যাসকেল এটাকে বলা হয় 1 মেগা প্যাসকেল। মেগা মানে হচ্ছে 10⁶। তো এমপিএ বলতে কি বুঝাইতেছে এটা আশা করি আমরা বুঝতে পারছি। আমরা মনে রাখবো যেটা সেটা হচ্ছে এমপিএটা এসআই ইউনিট, কিন্তু 10⁶ আছে এখানে একটা। মেইন এসআই ইউনিটে কিন্তু প্যাসকেল। কমন যে স্যাম্পলগুলো আমরা টেস্ট করি একটা কংক্রিটের স্ট্রেংথ কতটুকু সেটা বোঝার জন্য, এগুলোকে তো টেস্ট করা লাগে ল্যাবরেটরিতে। তো সেগুলোর সাইজ ইউজুয়ালি আমরা ডায়ামিটার দিয়ে ডিফাইন করি। তো এই ডায়ামিটারটা হয় 100 মিলিমিটার, মানে এইখান থেকে এতটুকু হয় 100 মিলিমিটার, এবং এটার যে হাইটটা উচ্চতাটা সেই উচ্চতাটা হয় 200 মিলিমিটারের মতন। সো মোটামুটি একটা তেমন বড় সাইজ হয় না, আমাদের হাতের তালুতে এঁটে যাবে এরকম একটা সাইজ হয়। বাট এটা কিন্তু বড় আর কি অনেকটা, সাইজটা বেশ মানে ওজনটা অনেক বেশি, সাইজটাও তো বড় না। ওকে, এখন এই যে কংক্রিটের স্ট্রেংথের কথাটা আমরা বললাম, এই স্ট্রেংথটা কি আমরা যখন কংক্রিটটা মিক্স করব তখনই চলে আসবে, নাকি এটা আসতে আমাদের কাছে অনেকটা সময় নিতে হবে? তো অ্যান্সারটা হচ্ছে আমাদের একটু সময় লাগবে। শুরুতে যখন আমরা কংক্রিটটাকে মাত্র মিক্স করলাম, এই অবস্থায় কংক্রিটটা কিন্তু একদম ফ্রেশ একটা কংক্রিট অবস্থায় আছে। এখানে যদি কেউ পাড়া দেয়, পাড়া দিলে কিন্তু সেখানে পায়ের ছাপ বসে যাবে। অনেক সময় দেখা যায় রাস্তা বানায় যায়, কংক্রিটের রাস্তা, কুকুর একটা হাইটে গেছে, তো কুকুরের পায়ের ছাপ কিন্তু ওখানে বসে থাকে। তো এই কংক্রিটটা এরকম একটা ভেজা ভেজা অবস্থা থেকে, ফ্রেশ কংক্রিট থেকে আস্তে আস্তে সময় যেতে যেতে এটা কিন্তু কি হয়, তার স্ট্রেংথটা পায়। এই স্ট্রেংথ পাওয়ার জন্য মেইন যে জিনিসটা হয় সেটা হচ্ছে হাইড্রেশন রিয়াকশনটা। হাইড্রেশন রিয়াকশনটা, তো যতই আমি সময় দেবো হাইড্রেশন রিয়াকশনটা বেশি হবে। যত হাইড্রেশন রিয়াকশন হবে তত আমার কংক্রিটের স্ট্রেংথ বাড়তে থাকবে। বাট এই স্ট্রেংথ বাড়ার যে রেটটা, এই রেটটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যেমন শুরুতে স্ট্রেংথ হচ্ছে 0, যখন আমি 7 দিন সময় তাকে দিলাম তখন স্ট্রেংথটা 0 থেকে শুরু করে 1 লাফে এতটুকু বাড়ছে। আচ্ছা, এরপরে 7 দিন থেকে যখন 28 দিন হলো, আরো কয়দিন গেছে, এখানে কিন্তু 14 দিনের একটা গ্যাপ, ঠিক না? 14 দিনের একটা গ্যাপ। তো এই 14 দিনে বাড়ছে কতটুকু স্ট্রেংথ? জাস্ট এতটুকু কিন্তু। অর্থাৎ শুরুতে যেই হারে জিনিসটা বাড়তেছিল, পরে কিন্তু আরো স্লোলি জিনিসটা বাড়ে। সেই বাড়ার রেটটা আস্তে আস্তে কমতে থাকে। তো কমতে কমতে কখন আসলে এটা 100% স্ট্রেংথে পৌঁছাবে, একটা কংক্রিটের ম্যাক্সিমাম যে স্ট্রেংথ পসিবল সেটাতে পৌঁছাবে কখন, এটার আসলে কোনো লিমিট নাই। আমরা কংক্রিট সারা জীবন যদি রেখে যাই, সারা জীবনই এটার স্ট্রেংথ বাড়তে থাকবে। বাট ওই যে কথাটা ছিল যে রেটটা আসলে কমে যায়। তো দেখা যায় 28 দিনের পরে রেটটা এতই কমে যায় যে এর 200-300 বছর পরে যে স্ট্রেংথটা আমরা পাবো, 28 দিনে তার কাছাকাছি স্ট্রেংথই আমরা পাবো। তো এই জন্য আমরা প্র্যাকটিক্যালি ধরে নিই যে 28 দিনে যেই স্ট্রেংথটা থাকবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কংক্রিটের স্ট্রেংথ। এখন কংক্রিটের এখানে যে স্ট্রেংথের কথা আমরা বলতেছি সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। কংক্রিটের স্ট্রেংথ বা স্ট্রেস সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করতেছি, সিগমা দিয়েও প্রকাশ করা যায়, বাট ইউজুয়ালি কংক্রিটে এফ দিয়ে প্রকাশ করে। এখানে একটা প্রাইম দিতে হয়, সেটার কারণটা ভিন্ন রকম, ওইটা নিয়ে আমাদের টেনশন নাই। একটা প্রাইম দেয়, আর কম্প্রেসিভ এটা বোঝানোর জন্য একটা সি দেয়। যদি এটা টেনসাইল স্ট্রেস স্ট্রেংথ হইতো তখন আমরা এখানে একটা টি দিতাম। টেনশনের ভিতর আমরা আবার দেখবো 2 ধরনের টেনশন আছে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে বেন্ডিং। তো দুইটার জন্য আবার 2 ধরনের নোটেশন আছে। ইউজুয়ালি আমরা এফটিটা দেই বেন্ডিং এর জন্য, আর ডিরেক্ট টেনশনের জন্য আমরা সিটি এরকম একটা টার্ম ইউজ করি, বাট ওটা পরে আসবে, সমস্যা নেই। আপাতত আমরা মনে রাখি এইখানে যে স্ট্রেংথের কথা আমরা বললাম সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে কম্প্রেস করলে কতটুকু স্ট্রেংথ সে ম্যাক্সিমাম নিতে, কতটুকু স্ট্রেস সে ম্যাক্সিমাম নিতে পারবে, এই জিনিসটা। ওকে, তাহলে 28 দিনের স্ট্রেংথটা হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ। এই হচ্ছে আমাদের ঘটনা, এটা আমরা বুঝতে পারছি। এইখানে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা বেল শেপ ডায়াগ্রাম। আমরা হয়তো এই জিনিসটা পড়ছি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের বিষয়টা। তো আমাদের অত কিছু জানা লাগবে না। আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমি যে স্ট্রেংথের কথাটা বলতেছি, এই স্ট্রেংথটা কিন্তু এরকম না যে গ্যারান্টেড এই কংক্রিটের এতটুকু স্ট্রেংথ হবেই হবে। 5% চান্স থাকবে যে আমি যে স্ট্রেংথটা বলতেছি তার থেকে কম স্ট্রেংথ, আর 95% ক্ষেত্রেই আমি যে স্ট্রেংথ বলবো সেটার সমান হবে অথবা বেশি হবে। তো এই জিনিসটাই এখানে বুঝাইতেছে। আমরা যখন কোনো একটা ম্যাটেরিয়ালের এফসি প্রাইম কংক্রিটের ক্ষেত্রে বলি যে এটার স্ট্রেংথটা এতটুকু, আমরা 95% শিওরিটি দিতে পারি যে এটার স্ট্রেংথটা এতটুকুই হবে। বোঝা গেছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কংক্রিটের স্ট্রেংথ নিয়ে কথাবার্তা। এখন এই কংক্রিটের স্ট্রেংথটাকে ইফেক্ট করে মেইনলি কে? আমরা আগেই বলছিলাম যে মেইন ইফেক্টর কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও। আমি যদি পানি বাড়াইতে থাকি আস্তে আস্তে আমার স্ট্রেংথ কিন্তু কমতে থাকবে। সো ওয়াটার এবং সিমেন্টের একটা রেশিও আমাকে মেনটেন করতে হয়, কারণ পানি অনেক কমায় ফেললে আসলে ওয়ার্কেবিলিটি কমে যায়, আমরা ওইটা নিয়ে কাজ করতে পারবো না। পানি অনেক বাড়ায় ফেললে স্ট্রেংথ কমে যায়, তো ওইটা দিয়ে আমার লাভ হবে না তখন। সো এটার একটা অ্যাডিকুয়েট রেশিও আমাদের থাকতে হয়। এই রেশিওটা কিন্তু একটা মিক্সড ডিজাইনের বিষয় আছে, এটা নিয়ে পুরো আলাদা একটা পড়াশোনা থাকে। আপাতত আমাদের এটা জানতে হবে না। আমার জানতে হবে কি যে ওয়াটার সিমেন্ট রেশিও ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর কংক্রিটের স্ট্রেংথ। আচ্ছা,
এখানে একটু বলে দিছে যে কংক্রিটের স্ট্রেংথের সাথে ওয়াটার সিমেন্ট রেশিও কিভাবে ভ্যারি করে। ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে কম্প্রেসিভ স্ট্রেংথ, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এফসি প্রাইমটা, এফসি প্রাইম, এবং এখানে দেওয়া আছে ওয়াটার সিমেন্ট রেশিও। তো ওয়াটার সিমেন্ট রেশিও যত বাড়তে থাকে আমার কংক্রিটের স্ট্রেংথ কিন্তু তত কি হয়, কমতে থাকে, নিচের দিকে নামতে থাকে। তো এই জিনিসটাই এখানে শুধু বলা হয়েছে। গ্রাফের চেহারাটা একটু মনে রাখতে হবে, যদি কখনো ব্যাখ্যা করতে বলে গ্রাফটাকে একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখন কংক্রিটকে যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব, সেটার একটা বিষয় আছে আবার। কংক্রিট দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা একদম সাইট যেখানে কাজটা করব সেইখানেই আমরা মিক্সিংটা করব। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের হেভি মেশিনারিজ থাকে না, মানুষকে দিয়ে আসলে মিক্স করানো লাগে। তো মানুষকে দিয়ে যখন আমরা মিক্স করাতে যাব তখন হিসাব নিকাশটা হবে বালতি টালতি দিয়ে, বেলচা দিয়ে। আমরা ইউজুয়ালি দেখি যে রাস্তাঘাটে যখন জিনিসপত্র বানায় তখন কিন্তু মিস্ত্রিরা কোনো কিছু না বুঝে নিজেদের মতন জিনিসপত্র মিক্স করা শুরু করে। তো এই মিক্সিংটা অ্যাভয়েড করার জন্য আমরা অনেক সময় ফ্যাক্টরি থেকে মিক্স করায় সেখান থেকে আস্তে আস্তে সাইটে এই কংক্রিটটাকে নিয়ে আসি মিক্সড অবস্থাতে। তো এই ধরনের কংক্রিটকে আমরা বলি রেডি মিক্স কংক্রিট। রেডি মিক্স কংক্রিটের একটা অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ট্রান্সপোর্টেশনটা। যখন আমরা এটাকে নিয়ে আসবো আস্তে আস্তে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার থেকেও বড় বিষয় হচ্ছে আমরা যখন এটাকে রেখে দিব এভাবে রেডি মিক্স কংক্রিটকে, তখন উপরের দিকে যে পাথরগুলা মিক্স অবস্থায় ছিল সেই পাথরগুলা কিন্তু সেটেল করে নিচে বসে যাবে, সেটেল করে নিচে বসে যাবে। আর উপরের দিকে সব পানি এসে জমা হবে। এইটাকে আমরা বলি সেগ্রেগেশন। মানে এটার যেই জিনিসগুলা ছিল, উপাদানগুলা ছিল, সেগুলো একটা হোমোজিনিয়াস মিক্সচার হয়নি। বড় বড় পাথরগুলা নিচে নেমে গেছে, হালকা হালকা কংক্রিট অথবা পানি এগুলো উপরের দিকে উঠে আসছে। এই সেগ্রিগেশনটা আমরা চাই না। তো এই জন্য এরকম একটা ট্রাক নিতে হয় যে ট্রাকটা সারাক্ষণ এটাকে কি থাকে, ঘুরাইতে থাকে। তো ঘুরাইলে আস্তে আস্তে ওই সেগ্রিগেশনটা বন্ধ হয় এবং এটা শুকায় যাওয়ার যে প্রক্রিয়াটা, এই শুকায় যাওয়ার প্রক্রিয়াটাও একটু দূরীভূত হয়। তো এই জন্য আমরা এরকম ব্যাচ মিক্সিং হাবিজাবি এসব করে থাকি। এটা এখানে একটু বলছে। এখানে একটা ঘটনা দেখাইছে, যখন আমরা অর্ডার করি তখন কি কি সাইজে কি কি ভাবে অর্ডার করতে পারি, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না পড়ার জন্য। এখন জানা লাগবে আমাদের এই যে কংক্রিট, যেটা সে কংক্রিটের প্রপার্টি। এখন কংক্রিটের একটা ইউনিক জিনিস আছে যেটা আমরা যে কংক্রিটের প্রপার্টি ভিজা অবস্থায় একরকম, শুকনো অবস্থায় একরকম এবং শক্ত অবস্থায় কিন্তু আরেক রকম। তো তিনটা ডিফারেন্ট স্টেট কিন্তু তার থাকে। এই তিনটা স্টেটকে আমরা আলাদা আলাদাভাবে বলি। প্রথমটা হচ্ছে প্লাস্টিক স্টেট, এরপর হচ্ছে সেটিং স্টেট, এরপর হচ্ছে হার্ডেন স্টেট। এবং এই স্টেটগুলোর মধ্যে আমাদের এই চারটা প্রপার্টির কথা মাথায় রাখতে হয়। এই চারটা প্রপার্টির কথা মাথায় রাখতে হয়। প্রপার্টিগুলো হচ্ছে ওয়ার্কেবিলিটি, কোহেসিভনেস, স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি। তো নিচের দুইটা দেখেই আমরা বুঝতেছি এটা কিন্তু হার্ডেন স্টেটের জিনিসপত্র হওয়া উচিত। মেইনলি এই চারটা নিয়ে আমরা কনসার্ন থাকি। এই চারটা এক একটা স্টেটে এক একটা বেশি ডমিনেট করে। তো কোনটা কি সেটা আমরা এখন একটু আস্তে আস্তে দেখি। প্রথমটা হচ্ছে আমাদের প্লাস্টিক স্টেট। প্লাস্টিক বলতে আমরা যেটা বুঝি প্লাস্টিকের বোতল, বাট আমরা প্লাস্টিক হিসেবে যেটাকে বুঝবো সেটা হচ্ছে প্লাস্টিক মানে একটা জিনিস যদি এরকম থাকে, সেটাকে যদি আমি এরকম বাঁকা করিয়ে রাখি তাহলে এটা এই বাঁকা শেপটা ধরে রাখতে পারবে। তার মানে এটাকে রিমোল্ডিং করলে সে যদি শেপ ধরে রাখতে পারে তখন আমরা বলবো এটা হচ্ছে প্লাস্টিক স্টেট। অথবা রিমোল্ডিং করলে সে যদি ভেঙে না যায়, এর মধ্যে যদি ক্র্যাক ধরা না পড়ে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে প্লাস্টিক স্টেট। তাহলে এই প্লাস্টিক স্টেটে কংক্রিটটা কি অবস্থায় থাকে? সেটা থাকে সফট এবং সেটাকে ওয়ার্ক করা যায়, মোল্ড করা যায়। যেটা বললাম যে এটাকে বাঁকা তেরা করা যাবে, এটা ভাঙবে না। এটার মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন হইতে থাকে, অবভিয়াসলি না হবে কিভাবে। এবং এটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রপার্টিটা সেটা হচ্ছে এটার ওয়ার্কেবিলিটি, মানে কত সহজে এটাকে মোল্ড করা যাইতেছে, এবং এটার কোহেসিভনেস, এরা একটা অপরটার সাথে লেগে থাকতেছে কিভাবে। এমন যদি হয় আমি একটা শেপ দিলাম, শেপ দেওয়ার পর সেটা সেই শেপটা ধরে রাখতে পারতেছে, এর মানে হচ্ছে সেটা যথেষ্ট কোহেসিভ, একেবারে সাথে আটকে থাকতে পারে। কিন্তু শেপ দেওয়ার পর সেটা যদি পড়ে যায় বালুর মতন, তাহলে সেটা কিন্তু কোহেসিভ না। তো এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হয় যে আমরা কত সহজে এটাকে মোল্ড করতে পারতেছি এবং মোল্ড করার পর সে সেই পজিশনটা ধরে রাখতে পারতেছে কত সহজে। এটা হচ্ছে প্লাস্টিক স্টেট। মোল্ড করা বিষয়টা দিয়ে আমরা একটু সেন্স করতে পারি যে প্লাস্টিক স্টেট আসলে কোনটা। এরপরে হচ্ছে সেটিং স্টেট। সেটিং স্টেটে হচ্ছে কংক্রিটটা মাত্র শক্ত হওয়া শুরু করছে। হ্যাঁ, মানে প্লাস্টিক স্টেটে ঘটনা যেটা হইতো, পাড়া দিলে, আমি যদি পা দিতাম ওখানে, পা দিলে পাটা ডুবে যাইতো ভিতরে। সেটিং স্টেটে পাটা ডুববে না, কিন্তু পায়ের একটা ইমপ্রেশন ওখানে পড়ে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের সেটিং স্টেট। এই সেটিং স্টেটে আমাদের ইম্পর্টেন্ট যে প্রপার্টি সেটা হচ্ছে এই সেটটা হইতে কত সময় লাগতেছে এবং ব্লিডিং হইতেছে কিনা। ব্লিডিং মানে পানিটা উপরের দিকে উঠে আসা। ওই যে রেখে দিলে পানি উপরের দিকে উঠে আসার কথা। তো কংক্রিটের মিক্সিংটা যদি খারাপ হয়, বেশি যদি পোরোসিটি থাকে, ফাঁকা ফাঁকা অবস্থান যদি বেশি থাকে, তাহলে কিন্তু পানিটা উপরের দিকে ভেসে ওঠে। তো এখানের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে আমাদের এই সেটিং টাইমটা, কত সময় লাগতেছে সেট হইতে, এবং ব্লিডিং টাইমটা, ব্লিডিং টাইম বলতেছে সরি, মানে ব্লিড হইতেছে কিনা, পানি বের হয়ে আসতেছে কিনা, এই জিনিসটা। তো সেটিং স্টেট নিয়ে আমাদের আশা করি আইডিয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের হার্ডেন স্টেট, অবশ্যই যেটা আমরা শক্ত অবস্থায় দেখি। আমি যদি একটা বিল্ডিং এ থাকি, বিল্ডিং এর যেই
কলামগুলো আছে, বিমগুলো আছে, এইগুলো এখন হার্ডেন স্টেটে আছে। তো এই হার্ডেন স্টেটে কংক্রিট আসলে স্ট্রেংথ গেইন করা শুরু করে আস্তে, আস্তে। এটাকে আর জীবনেও মোল্ড করা যাবে না। এটাকে বাঁকা-তারা করার চেষ্টা করলেই টুস করে ভেঙে যাবে। কারণ এটা কিন্তু ব্রিটেল হয়, খুবই ব্রিটেল হয়। কংক্রিটের ক্ষেত্রে মনে রাখবেন, কংক্রিট কিন্তু একটা ব্রিটেল ম্যাটেরিয়াল। ব্রিটেল মানে হচ্ছে বিস্কুটের মতন। ঠাস করে ভেঙে যাবে কোনো ওয়ার্নিং ছাড়া। হ্যাঁ? এটা ভাঙবে, ভাঙবে এমন কোনো ওয়ার্নিং দিবে না। ঠুস করে ভেঙে যাবে। একটা রাবার যদি নেই, রাবারকে যখন আমরা টান দেই ২ দিক থেকে, রাবার কিন্তু মাঝখান থেকে কি হয়? এমনি করে চিকন হইতে থাকে, এমনি করে চিকন হইতে থাকে। বুঝা যায় একটু পরেই সে ভেঙে যাবে। বাট বিস্কুটকে যদি এরকম টান দেন, বিস্কুট কিন্তু কোনো ওয়ার্নিং দিবে না। এই আছে, হুট করে দেখবেন যে টুস করে ভেঙে গেছে। তো এইটা হচ্ছে আমাদের কংক্রিটের অবস্থাটা। কংক্রিট বিস্কুটের মতন ব্রিটেল একটা ম্যাটেরিয়াল। তো এটাকে যখন হার্ড হয়ে যায় তখন সেটাকে আর মোল্ড করা যায় না। এটার ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো অবশ্যই আমরা বুঝতেছি। একটা হচ্ছে স্ট্রেংথ, কত শক্তিশালী। ২ নম্বর হচ্ছে ডিউরেবিলিটি, কয়দিন পর্যন্ত সেটা ওয়েদারিং কে আ কি বলে এটাকে? সহ্য করতে পারবে। ৩ নম্বর হচ্ছে পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটিটা কিভাবে বলা যায়? মাঝে, মাঝে দেখবেন আমাদের কিছু পেভমেন্ট থাকে কংক্রিটের, মানে রাস্তা থাকে। সেই রাস্তার মধ্যে যখন বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানি পড়লে কিন্তু পানিগুলো জমে না। পানিগুলো কি হয়? পানিগুলো নিচে চলে যায়। তো এটা হয় কেন? কারণ এখানে অনেক ফুটা, ফুটা পারমিয়েবল কংক্রিট আমরা ইউজ করি। তো পারমিয়েবল মানে হচ্ছে এটার ভিতরে অনেকগুলা ফুটা, ফুটা জিনিসপত্র থাকবে। অনেক ফাঁক-ফোকর থাকবে এবং ফাঁক-ফোকরগুলা কানেক্টেড হবে। কানেক্টেড হওয়াতে যেটা হয়, পানি এবং বাতাস এই জিনিসগুলো ওখানে স্টোর হইতে পারে অথবা ওখান থেকে পাস হইতে পারে। তো এই পারমিয়াবিলিটিটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। অনেক সময় আমাদের দরকার হয়, অনেক সময় আমাদের এটা প্রয়োজন হয় না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেক ক্ষেত্রেই আমাদেরকে অনেক বেশি ইফেক্ট করে সেটা হচ্ছে ড্রাইং শ্রিঙ্কেজ। যখন জিনিসটা শুকাবে, শুকাইলে এটা কিন্তু আস্তে, আস্তে কি হবে? শ্রিঙ্ক হবে। আস্তে, আস্তে ছোট হইতে যাবে। তো এই ছোট হওয়ার প্রসেসটাকে যদি আমি বাধা দেই, তাহলে কিন্তু কংক্রিট ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। ইনফ্যাক্ট আমরা যদি আমাদের কংক্রিটের ফ্লোরের দিকে তাকাই, যদিও এখনকার সব ফ্লোর টাইলস করা থাকে। আগে আমরা কংক্রিটের ফ্লোর দেখতাম। সে কংক্রিটের ফ্লোরে কিন্তু সবসময় ছোট, 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 ছোট হেয়ার লাইন ক্র্যাক থাকে। এই ক্র্যাক গুলা হয় ড্রাইং শ্রিঙ্কেজ এর কারণে। ক্র্যাক হবে এটা মাস্ট। হ্যাঁ? ক্র্যাক না হয়ে কংক্রিট থাকতে পারবে না কখনো। ক্র্যাক হবেই হবে। আমাদের কাজ হচ্ছে সেই ক্র্যাকটা যাতে বড় না হয়, সেই ক্র্যাকটা যাতে একটা জায়গায় কনসেনট্রেটেড না হয়। সেটা যাতে ছড়ায় ছোট, ছোট ক্র্যাক তৈরি হয়, যেটা আমাদের জন্য কোনো প্রবলেম তৈরি করবে না। তো ওইগুলোকে আমরা বলি হেয়ার লাইন ক্র্যাক। ওই ক্র্যাক গুলা রাখা আমাদের জন্য ইম্পোর্টেন্ট হয়। এখানে একটু প্রপার্টির কথা বলছে। প্লাস্টিক কংক্রিটের একটু প্রপার্টি থাকে। হালকা রিডিং করলেই হয়ে যাবে। খুব একটা সমস্যা নাই। এখন আমরা ওই প্লাস্টিক স্টেট এর কথা বলতেছি। হার্ডেন স্টেট না কিন্তু। প্লাস্টিক স্টেটে আমাদের ওয়ার্কেবিলিটি এবং কনসিস্টেন্সি এই ২ টা জিনিস একসাথে মেজার করার জন্য একটা টেস্ট করি। সেই টেস্টটাকে বলা হয় স্লাম্প টেস্ট। স্লাম্প টেস্টটা খুবই সহজ। করে কি তারা? একটা এরকম একটা কোণের মতন নেয়। সেই কোণের মধ্যে কংক্রিট এনে ভরে। কংক্রিট উপর থেকে এনে বসায়। এই কংক্রিটকে আবার ট্যাম্পিং করে আস্তে, আস্তে কিন্তু ভরতে হয় আরকি পুরাটা ভালোভাবে। এরকম ভরে ফেলার পরে উপরের যে মাথাটা আছে সেই মাথাটাকে একদম সমান করে। সমান করার পর এই কংক্রিটের যে ব্লকটা আছে, মানে কংক্রিটের যে কোণটা আছে সেই কোণটাকে উপরের দিকে তুলে ফেলে। তো তুলে ফেললে যে ঘটনাটা হয়, আমাদের এইরকমভাবে জিনিসটা মোল্ডের ভিতর ছিল। মোল্ডটা যখন তুলে ফেলছি তখন কিন্তু উপর থেকে জিনিসটা কিছুটা নিচে নেমে আসে। তো নিচে নেমে আসবে নাকি আসবে না এটা ডিপেন্ড করে কনসিস্টেন্সি কিরকম এবং ওয়ার্কেবিলিটি কিরকম। ওয়ার্কেবিলিটি যদি বেশি হয়, তার মানে এটাকে যদি খুব সহজে মোল্ড করা যায়, তখন এটা অনেক নিচে নেমে যাবে। আর যদি ওয়ার্কেবিলিটি কম হয়, এটা যদি নিচের শেপটা ধরে রাখার মতন একটা অবস্থা পায়, মানে কোহেসিভনেস অনেক বেশি, আটকায় থাকে অনেক বেশি, আঠা, আঠা হয়ে গেছে। সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু নামবে না। এই জিনিসটা যেই শেপ আছে কোণটা সরায় ফেলার পরেও সেই শেপই থাকবে। তো এটা কতটুকু নামতেছে তার উপর বেস করে আমরা একটা রেজাল্ট বলতে পারি যে এতটুকু নামলে এতটুকু ওয়ার্কেবল, এতটুকু নামলে এতটুকু ওয়ার্কেবল। এই ধরনের একটা টেস্ট আমরা করতে পারি। তো আমরা যেটা করি উপরের থেকে একটা স্কেল দিয়ে মাপি আসলে যে কতটুকু নিচে নামছে। এই নিচে নামার যে ভ্যালুটা এটাকে বলা হয় স্লাম্প ভ্যালু। এই স্লাম্প ভ্যালুটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হয়। স্লাম্প ভ্যালু বেশি মানে খারাপ, স্লাম্প ভ্যালু কম মানেও খারাপ। কম মানে এটাকে সহজে মোল্ড করা যাইতেছে না। বেশি মানে এটাকে মোল্ড করলে সে তার শেপ ধরে রাখতে পারতেছে না। আর একটা মিডিয়াম রেঞ্জে থাকলে তখন আমরা বলি যে এটা বেটার একটা কংক্রিট তৈরি হইছে। এই কংক্রিটটা আমাকে এখন সামনের কাজের জন্য নিয়ে যেতে পারি। আচ্ছা। তো এই স্লামকে ইফেক্ট করে কারা, কারা? খুবই সহজ। একটা হচ্ছে ওয়াটার কনটেন্ট। পানি যদি অনেক বেশি দিয়ে দেই, তাহলে তো এটা নিজের শেপ ধরে রাখতে পারবে না। তখন অনেক নিচে নেমে আসে। তখন স্লাম্প ভ্যালুটা বাড়বে। পানি কম হইলে স্লাম্প ভ্যালুটা কমে যাবে। কারণ তখন এরকম একটা হাইটে থাকবে। এতটুকু মাত্র ভ্যালু আমি পাবো। ২ নাম্বার হচ্ছে সিমেন্ট কনটেন্ট। এই ২ টা মিলে আসলে একই কথা বলবে। কারণ আমি ওয়াটার বেশি দেওয়া মানে সিমেন্ট কম দিছি। সিমেন্ট বেশি দিছি মানে ওয়াটার কম দিছি। তো এই ২ টা ভাইস ভার্সা থাকবে আরকি। ওয়াটারের জন্য যেটা হইতো সিমেন্টের জন্য তার ঠিক উল্টাটা হবে। এরপর হচ্ছে সাইজ অ্যান্ড শেপ অফ অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট গুলা যদি অনেক ভারী, ভারী হয় তাহলে কংক্রিট কংক্রিট কিন্তু চাইলেও দাঁড়ায় থাকতে পারবে না। ভারী জিনিসটা নিচে পড়ে যাবে। এরকম একটা বিষয় আছে এবং শেপটা যদি
একটু রাউন্ডেড হয় তাহলে তো ইন্টারলকিংটা হবে না, একজন আরেকজনের সাথে আটকায় থাকতে পারবে না, তো তখনও কিন্তু তারা শেপটা ধরে রাখতে পারবে না, নিচে হুড়মুড়ায় পড়ে যাবে। তো এটা হচ্ছে একটা ঘটনা। আর 4 নম্বর হচ্ছে আমাদের অ্যাডমিক্সচার। এইগুলা ধরতে পারেন কেমিক্যাল অ্যাডিটিভস এর মতন, এগুলা দিয়ে আমরা অনেক কিছু আসলে করতে পারি, সো এইগুলোরও একটা ইফেক্ট থাকবে। এই 4টা জিনিস হচ্ছে আমাদের মোটামুটি ইফেক্ট। স্লাম্পের একটা ভ্যালু এখানে বলে দিছে 6 থেকে 10 সেন্টিমিটারের মতন হয়ে থাকে, সো আমরা মোটামুটি বুঝতেছি 6 থেকে 10 সেন্টিমিটার কতটুকু। ওই সাইজের মধ্যে স্লাম্প যদি থাকে তাহলে আমরা বলবো এটা রিজনেবল, এটাকে ইউজ করার জন্য প্রস্তুত। আচ্ছা, এবার কংক্রিট এখানে প্লেস করা হইতেছে। ভাইব্রেশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ভাইব্রেশন যদি না করি তাহলে কিন্তু ওখানে বাতাস আটকা পড়ে যায়। মানে ঘটনাটা হচ্ছে এরকম, আমাদের একটা মোল্ড থাকে, তো সেই মোল্ডের মধ্যে আমরা কি করি, কংক্রিট এনে ভরে এখানে কংক্রিট পোর করি, আমরা এবার বলে বলি। তো কংক্রিট যখন আমি একটা লেয়ার পোর করলাম, তার উপরে যখন আরেকটা লেয়ার দিব, দিলে এখানে কিন্তু এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু বাতাস আটকায় যায়। এই বাতাসটা কিন্তু শুকায় যাওয়ার পরে একটা ফাঁকা জায়গা হয়ে যাবে। এই ফাঁকা জায়গাটা একটা দুর্বল জোন হবে। তো সে কারণে যেটা করে, একটা ভাইব্রেটর এখানে প্রবেশ করে, এটাকে কাঁপায়, কাঁপানোর কারণে এই বাতাস-টাতাসগুলা বের হয়ে যায়। সেই ভাইব্রেশন দিয়ে কংক্রিটটাকে প্লেস করা লাগে। এই জিনিসটা এখানে ছোট করে একটু দেখাইছে। আচ্ছা, এখন হচ্ছে কংক্রিটকে কম্প্যাক্ট করা। কম্প্যাক্ট করা মানে ওই একই জিনিস যেটা বললাম। আমরা ছোটকালে দেখতাম যে মুড়ির জারের ভেতর যখন মুড়ি ভরতো, ভরার পরে কিন্তু একটা ঝাঁকা দেওয়া লাগতো। ঝাঁকা দিলে জিনিসটা নিচে বসে যেত। তো কম্প্যাক্টিং মানে ঐরকম একটা জিনিস, যে ভিতরের যে বাতাস আছে সেই বাতাসগুলো বের করে ফেলবো, ওখানে ম্যাটেরিয়াল ঢুকাবো। এটাই হচ্ছে কম্প্যাক্টিং। সয়েল মেকানিক্স এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কম্প্যাক্টিং জিনিসটা। এত ইম্পর্টেন্ট বলে বোঝানো যাবে না, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে লেভেলিং এন্ড ফিনিশিং। এটাও সেলফ এক্সপ্লেনেটরি, এটাতে বলার কিছু নাই। এটা একটু ইম্পর্টেন্ট আছে, হুইচ ইজ কিউরিং। কিউরিং মানে হচ্ছে এই যে কংক্রিটটা আমরা বসাইলাম, সেটাতে আমরা বললাম যে স্ট্রেংথ গেইন করার জন্য তার অবশ্যই কি লাগবে, হাইড্রেশন রিয়াকশন হওয়া লাগবে। তো এই কেমিক্যাল প্রসেসটা কন্টিনিউ করার জন্য আমার পানির অনেক প্রয়োজন হয়। বাট কংক্রিটটাকে যখন আমি এরকম রেখে দিব, রেখে দিলে কিন্তু ইভ্যাপোরেশন হয়ে, মানে সূর্যের তাপে গরমে পানি বাষ্প হয়ে উপরের দিকে উঠে যাবে। সো পানি যখন চলে যাবে তখন কিন্তু আর হাইড্রেশন রিয়াকশন হবে না। যেই সিমেন্ট আমি গুঁড়া আকারে দিয়েছিলাম ওই সিমেন্ট গুঁড়াই রয়ে যাবে, স্ট্রেংথ অতটা পাবে না। তো এই রিঅ্যাকশনটাকে কন্টিনিউ করার জন্য আমার কিন্তু ওখানে পানি দিয়ে রাখাটা মাস্ট, পানি প্রোভাইড করাটা মাস্ট। প্রোভাইড করার ২ টা উপায়। এক হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। ২ নম্বর হচ্ছে যেই পানিটা আমি আগে দিছি সেটা আমি বের হইতে দিব না। তো বের হইতে না দেওয়ার একটা উপায় আছে, আর পানিটা দিয়ে রাখার একটা উপায় আছে। তো সবচেয়ে কমন এবং চিপেস্ট যে ওয়ে সেটা হচ্ছে ছালার বস্তা নিয়ে সেগুলা ভিজাবো, ভিজায়ে কংক্রিটকে বসায় রাখবো। ২ নাম্বার আমরা মাঝে, মাঝে দেখি বাংলাদেশে করে, সেটা হচ্ছে পাইপ দিয়ে পানি ছিটায়। প্রতিদিন সকালে এসে পাইপ দিয়ে যে কংক্রিটের দেয়াল-টেয়াল করছে সেগুলোকে ভিজাবে। পানি দেওয়ার জন্য শুধুমাত্র এটা। আর আরেকটা হচ্ছে আমরা কেমিক্যাল ইউজ করতে পারি চাইলে। এই কেমিক্যাল গুলোকে আমরা বলি কিউরিং কম্পাউন্ড। কিউরিং কম্পাউন্ড মেইনলি যেটা করে, এখানে একটা লেয়ার দিয়ে দেয়, যে লেয়ারের মধ্য দিয়ে ওই পানির বাষ্পটা আর বের হইতে পারে না। তো পানির বাষ্প যদি বের হইতে না পারে তাহলে তো পানি কমতেছে না। পানি না কমলে হাইড্রেশন রিঅ্যাকশন চলতে থাকবে। সো অসুবিধা নাই। যখন আমাদের আল্টিমেটলি কিউরেশনটা হয়ে যায়, ২৮ দিন হয়ে যায়, আর স্ট্রেংথ গেইন করার দরকার নেই, তখন এই উপরের যে প্রলেপটা সেই প্রলেপটাকে উঠায় ফেলে। তো এটা একটা ইমপারমিয়েবল মেমব্রেন হয়ে যায়। কিসের জন্য ইমপারমিয়েবল? পানির বাষ্পর জন্য। পানির বাষ্প বের হইতে পারবে না। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ওয়াটার কিউরিং। ওয়াটার কিউরিংকে আমরা অনেক সময় পন্ডিং বলে থাকি। নামটা একটু বলে রাখি, এটাকে আমরা পন্ডিং বলি। পন্ডিং বিষয়টা হচ্ছে এরকম, এটা যদি আমাদের একটা কংক্রিট হয়, যে কংক্রিটটাতে আমার পানি দিয়ে রাখা দরকার, কংক্রিটটাতে আমার কি দরকার, পানি দিয়ে রাখা দরকার। আমরা যেটা করি, আমরা এখানে এইরকম করে একটা ডিবির মতন তৈরি করি। এরকম করে একটা ছোট্ট দেয়ালের মতন তৈরি করি কংক্রিট দিয়েই। এই যে এখানে দেখা যাইতেছে আইলের মতন আরকি। জমিতে যেমন আইল দেয় সেরকম একটা আইলের মতন তৈরি করতে হয় কংক্রিট দিয়ে। চারিদিকে আটকায়, তারপর এখানে পানি দিয়ে দেয়। তো একটা পাতলা পানির আস্তর পুকুরের মতন কিন্তু উপরে বসে থাকে। তো ওইটার মধ্যে দিয়েও কিন্তু পানি আসতে পারে না, পানি বের হইতে পারে না, এবং যথেষ্ট একটা পানির সাপ্লাই বজায় থাকে। তো এইটা হচ্ছে আমাদের পন্ডিং মেথড। আর কেমিক্যাল কিউরিং যেটা, সেটা তো বললামই। এই ২ ভাবে আসলে আমরা কিউরিং করতে পারি। কিউরিং এর পরে এখানে বলতেছে যে ব্লিডিংটা কেন হয়, ইভাপোরেশন কেন হয়, প্লাস্টিক শ্রিঙ্কেজটা কেন হয়। সো ব্লিডিং এবং ইভাপোরেশন কেন হইতেছে সেটা বোঝাটা খুবই সহজ। ব্লিডিংটা কেন হয়? কারণ কংক্রিটটা যখন আমরা রাখতেছি তখন শুকায় যাওয়ার কারণে এটা শ্রিঙ্ক হইতেছে, চিকন হইতেছে। সরি, ছোট হইতেছে। তো ছোট যখন হইতেছে তখন এটার মধ্যে কিছু ক্র্যাক তৈরি হয়। সেই ক্র্যাকগুলোর মধ্য দিয়ে পানি বের হয়ে যাওয়ার একটা সুযোগ পায় যখন সূর্যের আলো পড়ে। তো এটাকে আমরা বলি ইভাপোরেশন। ব্লিডিং এর কথাটাও একই। যখন এরকম ফাঁকা পাইছে তখন হালকা জিনিস উপরের দিকে আসার চেষ্টা করতেছে। তো সবচেয়ে হালকা জিনিস হচ্ছে পানি। তো পানিটা চুইয়ে, চুইয়ে আস্তে, আস্তে উপরের দিকে উঠে এবং একটা আস্তর তৈরি করে ফেলে। এটাকে আমরা বলতেছি ব্লিডিং। আর এই যে প্লাস্টিক শ্রিঙ্কেজ যেটা হইতেছে, এটার কারণে একটা ক্র্যাকিং হয়। সেই ক্র্যাকিংটার মেকানিজমটা আমরা এখন এখানে বলতেছি। এখানে ব্লিডিং কেন হইতেছে এবং এর কন্ট্রোল কিভাবে হয় সেটা বলতেছে। আমরা এখন ক্র্যাকিং এর কথাটা একটু বলি। এখানে একটা কংক্রিট যদি থাকে,
এবং এটার আশেপাশে যদি আটকানো না থাকে জিনিসটা, তাহলে এটা ছোট হইতে চাইলে ইজিলি কিন্তু ছোট হয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ইউজুয়ালি যেটা হয়, আমরা কংক্রিটের স্ট্রাকচার বানাইলে সেটা কিন্তু অন্য একটা পার্টের সাথে সবসময় আটকানো থাকে ২ সাইডেই। তো যখন এরকম আটকায় গেছে তখন এটা ছোট হওয়ার চেষ্টা করতেছে। বাট ছোট হইতে তো পারতেছে না। ঠিক না? মানে এটা চাইতেছে এই সাইজের হয়ে যাইতে। বাট এই সাইজের হইতে পারতেছে না। তো না হওয়ার কারণে যেটা হয়, এইখানে আর এইখানে সে একটা টেনশন ফিল করে। জাস্ট একটু চিন্তা করেন যে একটা জিনিস আটকানো আছে, সেটা ছোট হয়ে যাইতে চাইতেছে বাট ২ দিক থেকে আটকায় রাখছি। এই যে এই সাইডটা এদিকে যাওয়ার চেষ্টা করতেছে, বাট এই যে দেয়ালটা, সেই দেয়ালটা এদিক বরাবর টান দিবে, সে কারণে যাইতে পারবে না। তো তখন কি হবে? তখন এরকম মাঝখান দিয়ে সে ফেটে যাবে। এই যে মাঝখান দিয়ে ফেটে গেল। এটাকেই আমরা বলি ড্রাইং শ্রিঙ্কেজ। ঠিক আছে? এটাকে আমরা বলি ড্রাইং শ্রিঙ্কেজ। তো রিস্ট্রেইনড অবস্থায় যদি থাকে তখন ড্রাইং শ্রিঙ্কেজটা হয়, কিন্তু রিস্ট্রেইনড অবস্থায় না থাকলে ড্রাইং শ্রিঙ্কেজ হয় না। তো এখানে ড্রাইং শ্রিঙ্কেজের কিছু উদাহরণ দেখানো হয়েছে। আ এগুলো একটু দেখলেই হয়ে যাবে। এখানে তেমন একটা বলার কিছু নাই। এখানে হার্ডেন্ড কংক্রিটের যেই মেইন বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি। তার মধ্যে ডিউরেবিলিটির কথা বলা হইতেছে। ডিউরেবল কংক্রিট বানানোর জন্য যে রেসিপিটা, সেই রেসিপিটা এখানে দিয়েছে। যেমন ওয়াটার সিমেন্ট রেশিও লো রাখা লাগবে, অ্যাজ লো অ্যাজ পসিবল। অ্যাগ্রিগেট যেগুলো আমরা দিব, সেগুলো প্রপার প্রপোর্শনিং, মানে কোন ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেট, কতটুকু বালু দিচ্ছি এবং কতটুকু বড় বড় পাথর দিচ্ছি, এবং সে পাথরগুলা কেমন গ্রেডিং এ আছে, সবগুলোই কি বড় পাথর নাকি বড় পাথরের সাথে ছোট ছোট পাথরও মিক্সড আছে, এবং এদের প্রপোর্শনিংটা কেমন, এই জিনিসটা এনশিওর করতে হবে। এই জিনিসটা এনশিওর করাকে আমরা বলি গুড ডিজাইন। গুড ডিজাইনের পরে আমরা যখন কংক্রিটটা বানাইছি, এটা প্লেস করার পরে ভালো একটা কম্প্যাকশন করতে হবে। কম্প্যাকশন করার পরে আমার অবশ্যই এনশিওর করতে হবে সেখানে যাতে আমি ২৮ দিন পর্যন্ত পানি দিয়ে রাখি, পানিটা যাতে তার জন্য থাকে। তো এইটাকে আমরা বলতেছি কিউরিং। এই সব কিছুকে যখন আমি একসাথ করব, তখন আমি একটা ডিউরেবল কংক্রিট পাবো। একটা ডিউরেবল কংক্রিটের ক্র্যাকিং হওয়ার চান্স খুব কম, সেটাতে তেমন একটা পারমিয়াবিলিটি থাকবে না, এবং সেটার সার্ভিস লাইফটা মানে অনেক দিন পর্যন্ত সেটা আমাদেরকে সার্ভ করতে পারবে। তো আমরা ডিউরেবিলিটি এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। এখানে ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে পারমিয়াবিলিটির একটা গ্রাফ দিছে, সম্পর্ক দিছে। সম্পর্কটা খুবই সহজ, সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও যদি বাড়ে, তার মানে আসলে ওয়াটার বাড়তেছে। ওয়াটার বাড়লে পারমিয়াবিলিটি এই জিনিসটা বাড়তে থাকে আস্তে আস্তে। পারমিয়াবিলিটি কোএফিসিয়েন্ট, এটা সয়েল মেকানিক্সের পড়া, এখানে তেমন একটা লাগবে না আমাদের। সয়েল মেকানিক্স আসলে তখন আমরা পড়বো আর কি এটা। তো যেটা বলতেছিলাম, ওয়াটার সিমেন্ট রেশিওর এই যে ওয়াটার, পানি, এই পানি যদি বাড়ে তাহলে কি ঘটনা ঘটবে? ধরেন এটা আপনার কংক্রিটটার সেকশন দেখতেছি, আমরা একটা কেটে দেখতেছি। তো কেটে দেখলে যদি পানি বেশি হয়, তাহলে এখন প্রথমে এখানে পানি আছে, এখানে পানি আছে, এখানে পানি আছে, এইখানে পানি আছে। ২৮ দিন পর পানিগুলো কি আর থাকবে? থাকবে না, কিন্তু পানিগুলো শুকায় যাবে। শুকায় গেলে কি ঘটনা হবে? শুকায় গেলে এখানে অনেকগুলা ফাঁকা ফাঁকা রয়ে যাবে। এই ফাঁকাগুলো যদি আবার কানেক্টেড হইলে পারমিয়াবিলিটি অনেক বাড়বে। এই পারমিয়াবিলিটি আমাদের জন্য কিন্তু ভালো কিছু না। কারণ পারমিয়াবিলিটি হলে ক্র্যাক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে? ক্র্যাক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমরা সরাসরি বুঝতেছি যে ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ার কারণে পানি বাড়ে, এবং এই পানি যখন শুকায় যায়, শুকায় গেলে ফুটা তৈরি হয়। এই ফুটাগুলোই হচ্ছে আমাদের পারমিয়াবিলিটির মেইন উৎস। তো পারমিয়াবিলিটি কিভাবে বাড়তেছে ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে, এটা আশা করি বুঝছি আমরা। এইবার এখানে বলতেছে প্রপার্টিজ অফ হার্ডেন্ড কংক্রিট। তবে এখানে একটা সমস্যা আছে। ওরা যদিও কংক্রিটের কথা বলতেছে, বাট ওরা কংক্রিটের কথা কিন্তু বলে নাই। কংক্রিটটা লিখছে, বাট কংক্রিটের কথা বলে নাই। ওরা এখানে যেটার কথা বলতেছে সেটা হচ্ছে রেইনফোর্সড কংক্রিট। রেইনফোর্সড কংক্রিট। রেইনফোর্সড কংক্রিটের কথা কেন বলতেছে এখানে? কারণ আমাদের যে কংক্রিটটা আছে, সে কংক্রিট কিন্তু কম্প্রেশনে অনেক শক্তিশালী হলেও টেনশনে অতটা শক্তিশালী না। কম্প্রেশনে সে যদি ১০০ মেগাপ্যাসকেল স্ট্রেংথ দেখাইতে পারে, টেনশনে সে তার মাত্র 10% দেখায়। অর্থাৎ এটাকে যদি আপনি টান দিলে এটা কিন্তু খুব সহজে ভেঙে যাবে। খুব সহজে ফেটে যাবে জিনিসটা। বাট এটাকে যদি ক্রাশ করার চেষ্টা করা হয়, ২ টা ব্যাপার। একটা হচ্ছে ক্র্যাক, আরেকটা হচ্ছে ক্রাশ। ক্রাশ হয় কম্প্রেশনে, ক্র্যাক হয় টেনশনে। টান দিলে এটা খুব সহজে ক্র্যাক করে যাবে। তো যখন আমাদের কংক্রিটের মধ্যে লোড আসে, লোডটা আমরা ইউজুয়ালি দেখি যে এইরকম ভাবে আসে। ওই যে বলছিলাম গ্র্যাভিটি লোড, ওইরকম গ্র্যাভিটি লোডই আমরা ইউজুয়ালি বেশি দেখি। সো গ্র্যাভিটি লোড যখন আসে, তখন ঘটনাটা হয় এরকম। আমরা আগেও দেখাইছি প্রবাবলি এই জিনিসটা, যে আমাদের কংক্রিটটা এইরকম হয়ে যায়, এরকম বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে গেলে এই যে উপরের পোর্শন, সেই পোর্শনের সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে। সাইজ ছোট হয়ে যাওয়া মানে এটা এখন ফিল করতেছে কম্প্রেশন। আর নিচের যে পোর্শনটা, সেটার সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার কারণে এটা ফিল করতেছে টেনশন। মানে একটা জিনিস আগে যে লেন্থের ছিল তার থেকে লম্বা লেন্থের হয়ে গেলেই তো টেনশন। আগে যে লেন্থ ছিল তার থেকে ছোট লেন্থে চলে গেলে সেটা কিন্তু কম্প্রেশন। তো
তো এই উপরের যে পার্টটা, উপরের পার্টটা কংক্রিট ইজিলি স্ট্রেংথ করতে পারবে। আমরা ধরলাম উপরে 100 মেগাপ্যাসকেলের একটা লোড আসতেছে, তাহলে নিচেও তো 100 মেগাপ্যাসকেলই আসবে, কম আসার তো কোনো চান্স নাই। উপরে যা আসবে নিচে তাই আসবে। উপরেরটা কংক্রিট নিতে পারলেও নিচেরটা কিন্তু কংক্রিট নিতে পারবে না। তাহলে কি করতে হবে? কংক্রিটের জন্য একটা হেল্পিং হ্যান্ড দিতে হবে। এই হেল্পিং হ্যান্ডটাই হচ্ছে আমাদের রড। আমরা কি করি? এখানে একটা রড দিয়ে দেই স্টিলের। স্টিলের রডের সুবিধা কি? স্টিলের রড কিন্তু টেনশনে খুব সহজে স্ট্রেংথ নিতে পারে। অনেক ভালো টেনশনে কাজ করতে পারে। সেটা কিন্তু আবার কম্প্রেশনে ভালো কাজ করে না। কম্প্রেশনে স্ট্রেংথ কম এরকম না। কিন্তু কম্প্রেশনের সমস্যা হইছে কি? এটা চিকন তো। এরকম যখন কম্প্রেস করা হয় এটা এরকম করে টাচ করে বেঁকে যায়। এটাই মেইন সমস্যা। মানে ভেঙে যাওয়ার আগে, ক্রাশ হওয়ার আগে এটা বেঁকে যাবে। কিন্তু যখন এটাকে টান দেওয়া হবে তখন এটা সুতার মতন, রশির মতন টান হয়ে থাকবে। খুব সহজে এটা তার ম্যাক্সিমাম স্ট্রেংথটা নিতে পারবে। তো এই যে নিচে রডটা অ্যাকচুয়ালি আমাদের টেনশনটা নিবে, এবং উপরে যেহেতু আমার কম্প্রেশন আসছে কোনো রডের দরকার নাই। তো এই ২ টা মিলে যেটা হইতেছে সেটাকে আমরা বলি রিইনফোর্সড কংক্রিট। এইখানে যে কথাগুলো বলতেছে সেগুলো রিইনফোর্সড কংক্রিটের জন্য, শুধু কংক্রিটের জন্য না। তাহলে এই রিইনফোর্সড কংক্রিটে নতুন করে চলে আসলো স্টিল। স্টিল কিন্তু স্টেইনলেস স্টিল না। স্টেইনলেস স্টিল হইলে সেখানে কোনো স্টেইন পড়তো না। স্টেইন মানে তো বুঝি আমরা মরিচা ধরা। মরিচা পড়বে না, কোরোশন হবে না। কিন্তু এখন কিন্তু কোরোশন হবে। যেহেতু এটা স্টেইনলেস স্টিল না। স্টেইনলেস স্টিলের দাম অনেক বেশি ভাই, ওইটা ইউজ করা যাবে না। সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের নরমাল স্টিলই ব্যবহার করতে হবে। সো নরমাল স্টিলে একটা কোরোশনের প্রবলেম থাকে। তো যদি আমাদের এই জিনিসগুলো থাকে, যেমন বিভিন্ন ধরনের লবণ-টবণ আছে, তারপরে এমন মাটি যে মাটিতে সালফেট বেশি, তারপরে সেখানে অ্যাসিড আছে, অথবা সেখানে ক্ষার টাইপের জিনিসপত্র একটু বেশি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি বাতাসে, এই ধরনের জিনিস যদি থাকে তাহলে সেখানে কিন্তু কোরোশন হওয়ার একটা চান্স থাকে। এই কোরোশনকে বাঁচানোর জন্য, কোরোশন থেকে বাঁচানোর জন্য আমরা সবসময় কি করি? রডটাকে কংক্রিটের মধ্যে ঢুকাই দিই, যাতে ওখানে বাতাস, পানি-টানি যাই থাকুক না কেন সেটা যাতে কংক্রিটকে টাচই করতে না পারে। বাট অসুবিধাটা কোথায়? যদি এরকম ক্র্যাক থাকে, ক্র্যাক থাকলে তো সেই ক্র্যাক দিয়ে চুইয়ে পানি ঢুকে ঠিকই টাচ করে ফেলবে। তো এইজন্য ক্র্যাকটা কন্ট্রোল করা আমাদের জন্য বেশি ইম্পোর্টেন্ট একটা টাস্ক। তো আমরা সবসময় যেটা করি এরকম একটা কভার দিয়ে দেই। কভার মানে হচ্ছে কংক্রিটের একটা ছোট একটা লেয়ার থাকবে ২.৫ ইঞ্চি বা ১.৫ ইঞ্চির মতন সবসময়, যেটা রডটাকে ভিতরে ঢুকায় রাখবে। ওইটুকের আমার দরকার নেই কখনো, বাট ওইটুকু আমরা রাখবো সবসময় কংক্রিটটাকে ভিতরে ঢুকায় রাখার জন্য। এবং আমরা একটা ডেন্স লেস পারমিয়েবল মানে ফুটাফাটা বেশি থাকা যাবে না, যাতে ওইটার মধ্যে দিয়ে পানি কম ঢুকতে পারে এরকম একটা কংক্রিট ব্যবহার করতে হবে। এবং ক্লোরাইড নাই এইরকম কংক্রিট আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে? কংক্রিটের মধ্যে ক্লোরাইডও কিন্তু দেওয়া যায়, বাট ক্লোরাইড নাই এই ধরনের কংক্রিট ইউজ করা রিইনফোর্সিং এর জন্য ভালো হয় আরকি। আচ্ছা, তো এখানে কোরোশনের একটা ইফেক্ট দেখাইতেছে। কি অবস্থা হইছে এটা? একটু পরে তো ভেঙেই যাবে। এমন একটা জিনিস দেখাইছে। আর এখানে রিইনফোর্সিং কেন করা হয় সেটা বলা হইছে। অলরেডি আমি বলে ফেলছি যে কংক্রিট হচ্ছে কম্প্রেশনে অনেক স্ট্রং, বাট টেনশনে অনেক উইক। আবার স্টিল যেটা, সেই স্টিলটা কিন্তু কম্প্রেশনে কি হয়ে যায়? স্ট্রেংথে পৌঁছানোর আগেই কিন্তু বেঁকে যায়। এটাকে আমরা বলি বাকলিং হওয়া। বেঁকে যাওয়া মানে বাকলিং হওয়া। তো বাকল করে যায়। তো টেনশনে স্টিল ভালো, বাট সে আবার কম্প্রেশনে ভালো না। কংক্রিট কম্প্রেশনে ভালো, সে আবার টেনশনে ভালো না। তো এই দুজনকে মিক্স করে কিন্তু আমরা এমন একটা জিনিস বানাইতে পারি যেটা কম্প্রেশনেও ভালো, টেনশনেও ভালো। তো এইজন্য দুইজনকে আমরা একসাথে কানেক্ট করি। আরো একটা বিষয় হচ্ছে স্টিল ব্যবহার করার, সেটা হচ্ছে কংক্রিটের সাথে খুব সহজে বন্ডিং করতে পারে। আমরা যখন স্টিল নেই, স্টিলের ভিতরে এরকম করে কিন্তু আমরা খাঁজ কাটা দেখি সবসময়। এরকম করে খাঁজ কাটা থাকে। তো এই যে খাঁজ কাটা অংশগুলো আছে এগুলোর সাথে কংক্রিটটা কিন্তু আটকে যায়। তো সেখানে একটা খুব শক্ত বন্ড তৈরি হয়। সেই কারণেও আমরা অনেক সময় স্টিল ব্যবহার করে থাকি কংক্রিটের সাথে। আচ্ছা, এখন হার্ডেন্ড একটা যে কংক্রিট, সেই কংক্রিটের আরেকটা প্রপার্টির কথা বলতেছে, সেটা হচ্ছে ভলিউম স্টেবিলিটি। আমি যে ভলিউমটা দেখতেছি ৫০-৬০ বছর পরে সেম ভলিউম থাকবে কিনা এটার কথা বলতেছে। তো সেটার জন্য ওরা যে কথাটা আনলো সেটাকে আমরা বলতেছি ক্রিপ। ক্রিপের জন্য একটু মনে রাখবেন, ক্রিপ কিন্তু যেন তেন লোডের জন্য হবে না। ক্রিপ আসবে সবসময় সাস্টেইনড লোডের জন্য। মানে এমন একটা লোড যেটা আজীবন ধরে ওখানে বসে আছে। খালি চোখে দেখলে সেখানে কোনো অসুবিধা হইতেছে না। কিন্তু ৫০-৬০ বছর পরে আমরা আস্তে, আস্তে দেখব যে ওই লোডের কারণে জিনিসটা কিন্তু দেবে গেছে। তো এই ধরনের যে লোড, যারা অনেক দিন ধরে এখানে থাকে, সেই ধরনের লোডকে আমরা বলি সাস্টেইনড লোড। এই সাস্টেইনড লোডের জন্য যেটা হয়, জিনিসটা একটু চেপে যায়, একটু দেবে যায়। এই দেবে যাওয়াটা কিন্তু একটা ডিফর্মেশন। এই ডিফর্মেশনটাই হচ্ছে আমাদের ক্রিপ। ঠিক আছে? ডিফর্মেশনটা হচ্ছে ক্রিপ। তাহলে সাস্টেইনড লোডের কারণে যে ডিফর্মেশনটা হয় ভলিউমে, সেটাকে আমরা কি বলি? ক্রিপ বলি। তো ক্রিপ বেশি হওয়া মানে এটার ভলিউম স্টেবিলিটি নাই। আজকে যে ভলিউমটা আমরা দেখতেছি ২-৩ দিন পরে যায়া দেখব সেই ভলিউমটা থাকবে না। আমরা ৪ টা কলাম বানাইছি, একটা কলামের ভলিউম স্টেবিলিটি কম, সেটাতে ক্রিপ বেশি হইছে। তাহলে আমার ফ্লোরটা কি হবে? ফ্লোরটা এরকম বেঁকে যাবে। এই যে একটা কলাম এখানে, আরেকটা কলাম একটু নিচে হয়ে গেছে, সো ফ্লোরটা এরকম বেঁকে যাবে। সো এই ধরনের বিভিন্ন সমস্যা হয়। এটার মেইন প্রবলেমটা দেখা যায় আসলে ফাউন্ডেশন ডিজাইন করতে গেলে। তো ওইসব আমরা পরে পড়বো। ওগুলো আমাদের এখন দরকার নেই। ক্রিপের কারণে কি হইতে পারে সেটা একটু দেখাইতেছে এখানে। প্রি স্ট্রেস,
প্রি-স্ট্রেসটা হচ্ছে প্রি-স্ট্রেস কংক্রিট পড়াইছি কিনা আমি সিওর না। বাট প্রি-স্ট্রেস কংক্রিট পড়ানোর কথা সামনে হয়তো। তো প্রি-স্ট্রেস কংক্রিট পড়লে তখন এটা আমরা জানতে পারবো এই যে এক্সেসিভ ডিফ্লেকশনের একটা সমস্যা থাকে, এটা আমরা বুঝছি। আর স্ট্রেসিং অফ নন লোড বেয়ারিং মেম্বার্স। আমরা অলরেডি আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কিছু মেম্বারকে রাখছি, তারা লোড বেয়ার করবে, তাদের উপরে লোড আসবে এটা চিন্তা করে। সেটা অনুসারে আমি একটা স্ট্রাকচার বানাইছি। কিন্তু যখন ক্রিপের কারণে ভলিউম স্টেবিলিটিটা কমে গেছে, জিনিসটা একটু বাঁকাতারা হওয়া শুরু করছে, তখন কিন্তু আমাদের নন স্ট্রাকচারাল এলিমেন্টগুলোর উপরে লোড আসা শুরু করবে। যেমন আমরা যদি এইখানে একটা এরকম করে একটা কংক্রিট এর কলাম বানাইলাম। কলাম বানানোর পর একটা একটু দেবে গেছে। তো দেবে গেলে কি হবে? এখানে আমরা যে ইটগুলা দিছিলাম, সেই ইটগুলা কিন্তু নন স্ট্রাকচারাল এলিমেন্ট ছিল। এদের লোড নেওয়ার কথা না। কিন্তু বেঁকে যাওয়ার কারণে এখন এদের উপর লোড আসা শুরু করবে। তখন আমরা এখানে এরকমভাবে ক্র্যাক দেখতে পাবো। তো ইটের দেয়ালে যদি কখনো ক্র্যাক পড়ে, এর মানে মোস্ট প্রবাবলি সেখানে সেটেলমেন্ট হইছে এই জিনিসগুলা। হ্যাঁ? একটু বাঁকাতারা হয়ে গেছে আরকি। যাই হোক, এগুলা নিয়ে খুব বেশি বলার স্কোপ নাই। এগুলো আমাদের খুব একটা লাগবে না। এখানে দেখাইতেছে যে কংক্রিটের যেই টেস্ট আমরা করি, সেই টেস্টের স্পেসিমেনগুলা কেমন থাকে, এই ধরনের থাকে স্পেসিমেনগুলা। এগুলাকে ভাইঙা ফেলে। বিভিন্ন কোম্পানি-টোম্পানি যখন বানায়, তারা টেস্ট করার জন্য ল্যাবে এরকম একটা স্যাম্পল দেয়। তো এই স্যাম্পলগুলা আসে, আসার পর সেগুলাকে ভাঙে। ভাঙার পরে ওই টেস্টের রেজাল্ট থেকে তাদেরকে একটা রিপোর্ট দেয় যে আপনার কংক্রিটের স্ট্রেংথ এত, সুতরাং আপনি এটা ইউজ করতে পারেন। এটাকে আমরা বলি আরকি বিভিন্ন ল্যাব টেস্টেড করা কংক্রিট। তো আমাদের ল্যাবে এগুলা করানোর কথা। আমাদের ল্যাবে করাইছে। তোমাদের করাবে কিনা আমি সিওর না। যাই হোক, এখন কংক্রিটের হার্ডেন কংক্রিটের যে আরেকটা প্রপার্টি যেটা আমাদের সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে স্ট্রেংথ। এই স্ট্রেংথের কথা বলতেছে। তো স্ট্রেংথের এখানে সবকিছু বোঝা লাগবে না। আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে এফসি প্রাইম কম্প্রেসিভ স্ট্রেংথ। এটা মেজার করা হয় 28 দিনে। ইউজুয়ালি কংক্রিটের যে স্ট্রেংথ থাকে সেটা থাকে 20 থেকে 50, 50 থেকে 100 এবং 100 এর বেশি। 20 থেকে 50 হচ্ছে নরমাল স্ট্রেংথ, 50 থেকে 100 হলে হাই স্ট্রেংথ এবং 100 এর বেশি যদি হয় তাহলে ভেরি হাই স্ট্রেংথ। এই ৩টা ভাগে আমরা ভাগ করি। তো ইউজুয়ালি আমরা দেখি যে এটাকে ইউজ করি, অন্যগুলা তেমন একটা ইউজ করি না। ২ নাম্বার হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। টেনশনেও আমরা বলছিলাম ২ টা কেস। একটা হচ্ছে এই হলো আমাদের কংক্রিট, সেটাকে আমি এদিক বরাবর টান দিলাম, এদিক বরাবর টান দিলাম। এইটা হচ্ছে এক ধরনের টেনশন। আরেকটা টেনশন হচ্ছে ওই যে বললাম গ্র্যাভিটি লোডের কারণে এই নিচের পোরশনটা টেনশনে আছে আর উপরের পোরশনটা কিসে আছে? কম্প্রেশনে আছে। তো এইখানের যে টেনশনটা, এটাকে আমরা বলি প্রিন্সিপাল টেনসাইল স্ট্রেংথ। তো প্রিন্সিপাল টেনসাইল স্ট্রেংথ যেটা সেটাকে সিটি দিয়ে প্রকাশ করে, সিটি প্রাইম। আর এইখানের যেই টেনশনটা আছে এটা হচ্ছে বেন্ডিং এর টেনশন বা ফ্লেক্সার, এই নামটা আমরা ইউজ করি অনেক বেশি। ফ্লেক্সারাল টেনসাইল স্ট্রেংথ আমাদের কিন্তু লাগবে মেইনলি এটা, ফ্লেক্সারাল টেনসাইল স্ট্রেংথটা। তো ফ্লেক্সারাল টেনসাইল স্ট্রেংথকে এরকম করে ইউজ করে সিটি, সাথে দিয়ে এখানে একটা এফ ইউজ করে। বাট আপাতত আমরা যেটা করব, আমরা এত গ্যাঞ্জাম না করে এটাকে জাস্ট এফটি নামে ডাকবো। এফটি নামে ডাকবো। ঠিক আছে? শুধু এফটি নামে ডাকবো। ডিরেক্ট যদি কি হয়, টেনশন হয়, তখন সেটাকে আমরা এফসিটি বলবো। এটাকে আমরা বলি প্রিন্সিপাল টেনশন। আমাদেরকে পড়াইছি কিনা আমি জানি না। তো জানাইও আমাকে। স্ট্রেস ট্রান্সফরমেশন এই জিনিসটা পড়াইছে কিনা, যে একটা ব্লক নিয়ে ব্লকের মধ্যে এরকম ৩টা স্ট্রেস থাকে। একটা হচ্ছে সিগমা 1, একটা হচ্ছে সিগমা 2 আর আরেকটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ। শিয়ার স্ট্রেংথটা এরকম থাকে মেইনলি। এই জিনিসটা পড়াইছি কিনা আমি সিওর না, পড়ানোর কথা। এটা একদম শুরুতেই থাকে প্রিন্সিপাল সলিড মেকানিক্সে। নাও পড়ে যাবে, আমার সিওর নেই আরকি। তো জানাইও একটু। না জানাইলে প্রিন্সিপাল কথাটা বোঝার কথা না আরকি। এখানের এই যে সরাসরি যেগুলো আছে সিগমা 1, সিগমা 2 এগুলাকে আমরা প্রিন্সিপাল স্ট্রেংথ বলি আরকি। তো এটাও সিগমা 1, সিগমা 2 এর মতন, সেই কারণে প্রিন্সিপাল বলতেছে। বাট প্রিন্সিপালটা আমাদের ইউজুয়ালি লাগবে না কংক্রিটের ক্ষেত্রে। কংক্রিটের ক্ষেত্রে আমাদের লাগবে এইটা। ঠিক আছে? আমাদের এইটাই লাগবে। তো এটার ভ্যালুটা মনে রাখতে হবে একটু 0.36 রুট ওভার এফসি প্রাইম। অর্থাৎ এইখানে যে এফসি প্রাইমটা পাইছি সেটার ভ্যালুটা এখানে বসাইলে আমরা রেজাল্টটা পাবো। মনে রাখতে হবে যে এখানে আমরা যখন বসাবো তখন কিন্তু আমাকে এমপিএ তে বসাইতে হবে জিনিসটাকে। ওকে? এমপিএ তে বসাইতে হবে। অন্য কোনো ইউনিটে বসাইলে কিন্তু চলবে না। এগুলো ইউনিটটা জানাটা ইম্পর্টেন্ট অনেক। ওকে। সো লাস্ট পর্যন্ত যে বিষয়টা দাঁড়ায়, আমরা আগেই বলছি যে কম্প্রেসিভ স্ট্রেংথটা সবসময় টেনসাইল স্ট্রেংথ থেকে কিন্তু বড় হয়। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় যেটা, এটা মনে রাখতে হবে যে কংক্রিট সবসময় একটা কি ব্রিটল ম্যাটেরিয়াল। কংক্রিট হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল। আর স্টিল হচ্ছে ডাকটাইল। ঠিক আছে? স্টিল হইছে ডাকটাইল। এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। সিভিল ইঞ্জিনিয়ারিং হওয়ার পর, ইঞ্জিনিয়ার হওয়ার পর যদি এই জিনিসটা বলতে না পারে কেউ, তাইলে কিন্তু শেষ। এটা অবশ্যই মনে রাখতে হবে যে স্টিল হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল আর কংক্রিট হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল। এটা না জানার কোনো স্কোপ নাই। এটা জানতেই হবে 100% সিওর। আচ্ছা। সেকেন্ড আরো কয়েকটা প্রপার্টি আছে, সেগুলোর কথা বলতেছে। একটা হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানে আমরা বুঝি ইম্পর্টেন্ট না। মডুলাস অফ ইলাস্টিসিটি ভেরি ইম্পর্টেন্ট। মডুলাস অফ ইলাস্টিসিটি মানে হচ্ছে আমাদের যে স্ট্রেস স্ট্রেইন কার্ভ থাকে, এটাও পড়ানোর কথা। এদিক বরাবর আমরা বসাই স্ট্রেস, এদিক বরাবর আমরা বসাই স্ট্রেস, এদিক বরাবর আমরা বসাই স্ট্রেইন।
তো কংক্রিটের গ্রাফটা যদি আমরা ড্র করি দেখা যায় যে এরকম একটা গ্রাফের মতন আসে। ঠিক আছে? এরকম একটা গ্রাফের মতন আসে। যদিও এতে একটা মাইনর অনেক ডিটেইলস আছে, বাট আমরা অত ডিটেইলে যাচ্ছি না। এরকম একটা গ্রাফ আসে। তো সেটার একটা পোরশন থাকে যে পোরশনটা এরকম স্ট্রেইট লাইন হয়। একটা পোরশন স্ট্রেইট লাইন হয়। এটাকে আমরা বলি প্রপোর্শনাল আছে সেইখানে। অর্থাৎ সে হুকস ল যেটা ছিল সেই হুকস লটা মেনে চলে। প্রপোর্শনাল, এই প্রপোর্শনাল অবস্থায় যেই পোরশনটা আছে এটার যে স্লোপ, প্রপোর্শনাল অংশের স্লোপ, এই স্লোপটাই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি তাহলে হয় কত, সিগমা ওভার এপসাইলন। বাট এটাকে আমরা কিছু এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে বের করি। তো এম্পিরিক্যাল ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে। মোস্ট প্রবাবলি আমাদের এগুলা লাগবে না। দেখা যায় যে কংক্রিটের জন্য এগুলো কিন্তু ইউজুয়ালি দিয়ে দেয়, আমাদের প্রয়োজন হয় না আর কি, ডিরেক্টলি দিয়ে দেয়। আর যদি না দেয় তাহলে ফর্মুলাগুলো দিয়ে দেওয়ার কথা, সেটা অনুসারে আমরা জিনিসগুলো বের করে নিব। এরপরে আছে পয়জনস রেশিও। পয়জনস রেশিও আমরা জানি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, সেটার অনুপাত 0.2 মনে রাখবো। থার্মাল কোএফিসিয়েন্ট যেটা সেটাও মনে রাখবো, সেটা হচ্ছে কত, 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস। 10⁻⁻5 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে তার একক দৈর্ঘ্যের লেন্থ এতটুকু পরিমাণে বাড়বে। যাই হোক, ওগুলা বোঝার বিষয় না, এখন আমাদের প্রয়োজন নাই। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখানে এখন কিছু কুইজের কথা বলতেছে। কুইজের অ্যান্সারগুলো আমি এখানে দাগায় রাখছি আর কি, একটা একটা করে। সো একটু চেক করে দেখবেন যে অ্যান্সারগুলো মেক সেন্স করতেছে কিনা। মেক সেন্স করার কথা, যদি হয় তাহলে তো ভালো, না হলে যেটা বুঝেন না সেটা বলে দিন, আমি এটা আলাদা করে বলে দিব আর কি, যে এটার অ্যান্সার কেন এটা। সবগুলোই আসলে উপরে লেখা আছে আর কি, উপরে প্রথম দিকে যে থিওরিগুলো পড়ছিলাম ওই থিওরির সাথে মিলে যাবে। তো এটাই হলো আমাদের প্রথম পার্টটা। নেক্সট লেকচারে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড যেই পার্টটা আছে, থার্ড পার্টটা, লোড ক্যালকুলেশন, এই লোড ক্যালকুলেশনটা দিয়ে স্টার্ট করব। প্রথম দুইটা তো আমাদের হয়ে গেল। তাহলে এই লেকচারটা এতটুকু পর্যন্তই রাখতেছি আমরা।